ম্যাটেরিয়ালস গুলো আগে ডিসকর্ডে শেয়ার করা হতো, কিন্তু এবার থেকে ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে যেগুলো যেন ক্লাসরুমে শেয়ার করা হয়। সো সবকিছু ক্লাসরুমে দেখবে যে একটা ট্যাব খোলা হয়েছে এসটি টিউটোরিয়াল রিসোর্সেস নামে। তো এখানে আমরা যে লেকচার নিব বা এরপরে যে অ্যাডিশনাল রিসোর্সেস থাকবে সবকিছু হচ্ছে ওখানে আমি শেয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, সো আপাতত এইটাই, আর কিছু বলার থাকলে হচ্ছে আমি পরে। আর আরেকটা জিনিস, তোমাদের ক্লাস থেকে কেউ একজন আমাকে ডিসকর্ডে নক করেছিলে। সো ডিসকর্ডে যদি আমি একটু লেটে রিপ্লাই দিই তাহলে আর কি, মানে আমি রিপ্লাই দিব তোমাদেরকে, বিকজ ডিসকর্ড অত বেশি আমার চেক করা হয় না। সো আমি রিপ্লাই দিব, এটা মনে করার দরকার নেই যে আমি রিপ্লাই দিচ্ছি না। তো আচ্ছা, আমি এখন লেকচারটা স্টার্ট করি, ঠিক আছে? আমাকে শোনা না গেলে হচ্ছে বলো। ওকে, সো এই লেকচার ওয়ানে তিনটা বেসিক মানে মেইন তিনটা টপিক আছে। একটা হচ্ছে টাইম ডায়াগ্রাম, একটা হচ্ছে ইভালুয়েশন অফ লজিক এক্সপ্রেশন, রাইট? সো লজিক, তোমাকে একটা লজিক এক্সপ্রেশন দিয়ে দিবে বা একটা ডায়াগ্রামও দিয়ে দিতে পারে। সো ডায়াগ্রাম থেকে তোমাকে কি করতে হবে, যে বুলিয়ান যে এক্সপ্রেশন ওটা বের করতে হবে। আর ইভালুয়েট দ্য লজিক এক্সপ্রেশন, এখানে হচ্ছে তোমাকে লজিক এক্সপ্রেশন দিয়ে দিবে, ওখান থেকে অ্যান্সারটা কি আসবে, হয়তো এবিসিডি ভ্যারিয়েবলের ভ্যালু বলে দিচ্ছে, ওখান থেকে হয়তো অ্যান্সারটা বের করতে হবে। সো এই 2 নাম্বারটা এক্সামে দেওয়ার পসিবিলিটি খুবই কম, বাট যাই হোক এটা ম্যাম, আছে স্লাইডে। জি আপু বলো। হ্যাঁ হ্যাঁ বলো। আপু আচ্ছা, জি আমাদের আপনি যে আজকে যা নোট করবেন এখানে জি জি। বোর্ডে, যে এটা কি আপনি আমাদের ইয়া করবেন, আমাদের উপরে দিয়ে দিবেন, প্রোভাইড করবেন হ্যাঁ নাকি হ্যাঁ, আমরা আমি অ্যাক্সেস আমি নেব? এটা প্রোভাইড করে দিব, হ্যাঁ প্রোভাইড করে আচ্ছা, দিব। ঠিক আছে। ওকে, আচ্ছা। সো টাইমিং ডায়াগ্রামে কোথায় ছিলাম আমি? আচ্ছা, টাইমিং আর হচ্ছে লাস্টেরটা, ইমপ্লিমেন্ট অথবা ড্র দ্য লজিক সার্কিট ফ্রম দ্য বুলিয়ান এক্সপ্রেশন। সো একটা এক্সপ্রেশন দিয়ে দিবে তোমাকে, ওখান থেকে হচ্ছে, মানে এক্সপ্রেশন না, আচ্ছা আমরা করার সময় দেখবো, একটা এক্সপ্রেশন দিয়ে দিবে, ওখান থেকে তোমাকে পুরা সার্কিটটা ড্র করতে হবে। অথবা এমন হতে পারে যে তোমার এক্সপ্রেশনটা দিয়ে দিলো, আমরা তো এখনো লেকচার 2 করিনি। সো লেকচার 2 করলে যেটা হতো যে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, ওটাকে সিম্পলিফাই করে এরপরে ড্র করলাম। তো ওই দুইটা হচ্ছে তখন তোমার লেকচার 1 আর 2 আর কি একসাথে দিয়ে একটা, ওটা আমি নেক্সট ক্লাসে দেখবো, যেটা হচ্ছে সিম্পলিফাই দ্য সার্কিট যেটা। আচ্ছা, সো আমরা টাইমিং ডায়াগ্রাম দিয়ে স্টার্ট করি। সো টাইমিং ডায়াগ্রাম জানার জন্য আমাদেরকে ফার্স্টে দুইটা, স্যার তো গ্লিচ পড়িয়েছেন রাইট? গ্লিচ আর প্রোপাগেশন ডিলে। জি আপু পড়িয়েছেন গ্লিচ। আচ্ছা, সো ওয়েট, আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে টাইমিং ডায়াগ্রাম করবো, আমরা তো এখান থেকে করি। স্যার কি এইটাই করিয়েছেন, এই সার্কিটটাই করিয়েছেন? হ্যালো, আচ্ছা আমি জানি না স্যার ক্লাসে কি হ্যাঁ। স্যার এই ধরনেরই একটা করেছে। আচ্ছা, তাহলে কি আমি এটা করব নাকি হচ্ছে আরেকটা করব? আচ্ছা তাহলে একটু ওয়েট। ওকে, সো এখানে এটা হচ্ছে সেম টাইপেরই, বাট তোমাকে এখানে এক্সর করতে বলছে, এখানে অ্যান্সার সহ দেওয়া আছে। So, আমরা এটা করি। এক্সামে ইউজুয়ালি এক্স অর বা এক্স নট এগুলো দিতে পারে, আর হচ্ছে 3টা ইনপুট ওলা দিতে পারে, 3টা ইনপুট সহ। সো তখন আর কি 3টে ইনপুটের, আমরা তো এক্সর গেটের ট্রুথ টেবিলটা জানি রাইট? সো এক্সর গেটে কি হয়, যে তোমার যদি অড নাম্বারস অফ ইনপুট থাকে,
তাহলে তোমার লজিকটা হবে হচ্ছে হাই বা লজিক 1। তো এই টাইমিং ডায়াগ্রাম গুলো যখন তুমি সলভ করবে তখন তিনটা জিনিস মাস্ট দিতে হবে। একটা হচ্ছে ডায়াগ্রাম, মানে ছবিটা তো আঁকতেই হবে। আর একটা হচ্ছে তোমার ট্রুথ টেবিলটা অবশ্যই দিতে হবে, আর সাথে তুমি যে এই লজিকের যে সিম্বলটা ওইটাও দিতে হবে। মানে খাতায় যেন তোমার এই তিনটা জিনিস থাকে, না হলে হচ্ছে স্যার আর কি মার্ক কাটবে। এগুলো তো প্রিসাইজ হওয়ার দরকার নেই, মোটামুটি হলেই হবে। তো এখানে যেটা করছে যে ফার্স্টে হচ্ছে আমরা জাস্ট ইনপুটটা ড্র করি। আর এখানে এক্স হচ্ছে আমার আউটপুট। সো এক্স এর জন্য আমি যেটা ফার্স্ট তোমার যে কাজটা টাইমিং ডায়াগ্রাম আঁকার সময়, যে কোনো ইনপুটে যখন একটা স্টেট চেঞ্জ হচ্ছে ওইখানে আমরা একটা টাইম অ্যাসাইন করে দিব। এখানে t0 ধরতেও পারি, নাও ধরতে পারি। তো এখানে ফার্স্ট স্টেট চেঞ্জ হচ্ছে, সো আমরা এখানে t1 দিলাম। এখানে স্টেট চেঞ্জ হচ্ছে, এখানে হচ্ছে t2 দিলাম। স্ক্রিনটা যদি একটু জি স্ক্রিনটা একটু ম্যাক্সিমাইজ করে দেন। আচ্ছা, দেখা যাচ্ছে? স্ক্রিন কি এখন বোঝা যাচ্ছে? জি আপু। আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে t4, এখন আমরা হচ্ছে এটার আউটপুটটা ড্র করবো। আউটপুট ড্র করার জন্য ফার্স্টে কি করব, যে আমরা ট্রুথ টেবিলটা এঁকে নিই। এখন t0 থেকে t1 এর মধ্যে কি আমার দুটোই হচ্ছে জিরো বা লো স্টেটে আছে, তো এখানেও লো হবে। তারপর আচ্ছা, মানে আমরা হচ্ছে আমরা যে টাইম গুলো অ্যাসাইন করলাম, সো প্রত্যেকটা টাইম থেকে টাইমের মধ্যে আমার দুইটা ইনপুটের স্টেট কম্পারিজন করে ট্রুথ টেবিল অনুযায়ী হচ্ছে আমরা এখানে এটা ড্র করব। সো এই প্রবলেমটার মধ্যে এই প্রবলেমটা যদিও এক্সর, এখানে তোমার গ্লিচ এর কোনো, এই প্রবলেমটার মধ্যে কোনো গ্লিচ দেখাচ্ছে না। বাট যদি আমাদের সিচুয়েশনটা এমন হতো যে মনে করো এটা এখানে চেঞ্জ না হয়ে এটা হচ্ছে এখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সো তখন কিন্তু ওই জায়গায় হচ্ছে আমার একটা গ্লিচ চলে আসতো। সো গ্লিচ চলে এই প্রবলেমটাতে গ্লিচ নাই, আমি হচ্ছে গ্লিচ ওলা একটা প্রবলেম দেখাচ্ছি একটু পরে। তো এটা আগে নর্মালি সলভ করি, দেখি। তো এখানে হচ্ছে অড নাম্বারস অফ 1 আছে, সো আমার এই লজিক অনুযায়ী এটা অনুযায়ী এখানে 1 হবে t1 থেকে t2 পর্যন্ত। এখানে দুইটাই জিরো, সো জিরো। জি odd number of input মানে মানে এটা বলতে কি বোঝাচ্ছেন এটা বুঝি না অ্যাকচুয়ালি। আচ্ছা, অড নাম্বারস অফ ইনপুট না, অড নাম্বারস অফ 1 থাকলে মানে তোমার যখন এখানে দেখো, এখানে হচ্ছে একটা মানে দুইটা ইনপুটের মধ্যে আমার একটা হচ্ছে হাই, ঠিক আছে, একটা হাই হলে আমি আউটপুটে হাই পাবো। যদি আমার দুইটাই হাই থাকে, আমাদের নর্মাল অরের ক্ষেত্রে কি হতো, যে দুটোই যখন হাই থাকতো তখনও এখানে আমাদের 1 হওয়ার কথা ছিল না। হ্যাঁ কিন্তু এক্সরের ক্ষেত্রে আমাদের কি হয়, যে যখন দুইটা সেম
চলে আসে, দুইটা ইনপুটই যখন সেম হয়ে যায় তখন ওখানে আমার 0 চলে আসে। এটা যদি আমার তিনটা ইনপুটের জন্য যদি হতো তখন আমরা এভাবে, এখানে তো আমরা এভাবে বলতে পারতেছি যে দুইটা যদি একই হয় তাহলে হচ্ছে 0, আর দুইটা যদি আলাদা হয় তাহলে 1। কিন্তু যখন আমাদের অড মানে যখন আমাদের 3টা বা 4টা এরকম যখন ইনপুট থাকবে তখন তো আমরা এরকম বলতে পারবো না যে সবগুলা একই হলে হচ্ছে 0, আর সবগুলা না একই সমান না হলে 1, এরকম তো বলতে পারবো না। তখন হচ্ছে এভাবে দেখতে হয় যে অড নাম্বারস অফ ইনপুট যদি আমার হাই হয় তখন ওখানে হচ্ছে 1 হবে। বোঝাতে পেরেছি? জি বুঝছি। আচ্ছা আচ্ছা, সো T4 থেকে T3 এ হচ্ছে 2 এর দুইটাই। অধিক হলে জি, তখন কি হবে মিস, আবার একটু বলেন। তখন হচ্ছে আমার আউটপুটটা হাই হবে, মানে 1। হুম। আচ্ছা, সো এটা যেহেতু দুইটাই 1 তাহলে এখানে 0। আর এটা তো 0ই। ঠিক আছে, এটা হচ্ছে একদম নর্মালি আমরা সলভ করলাম, এই প্রবলেমটার মধ্যে কোনো গ্লিচ ছিল না, কিছু ছিল না। আমরা এখন গ্লিচ দিয়ে একটা কি সলভ করে দেখি যে কি আসে। আচ্ছা, এখন যে প্রবলেমটা সলভ করবো এটা আমাদের টাইমে হচ্ছে অ্যাসাইনমেন্টে ছিল, তো আমি ওটার একটা পোর্শন আর কি তোমাদেরকে দেখাই, তো ড্র করে নি ফার্স্টে।
আচ্ছা, সো এই প্রবলেমটা আরো অনেক মানে বড়, আরো অনেক লেংদি। সো আমি একটা পোর্শন জাস্ট নিলাম যে তোমাদেরকে এক্সঅর এর গ্লিচ বোঝানোর জন্য। তো এই সাইডে হচ্ছে আমি ট্রুথ টেবিলটা ড্র করেছি। তখন যে বলছিলাম যে অড নাম্বারস হলে 1 হবে আর ইভেন নাম্বারস হলে হচ্ছে 0 হবে। এই যে এইখানে তোমার ইভেন নাম্বারস অফ হাই, রাইট? দুইটা হাই, সো এখানে আমার 0 আসছে। এখানে আবার লাস্টে যেহেতু অড নাম্বারস অফ হাই, সো আমার হচ্ছে লাস্টে 1 আসছে। ওকে, সো ট্রুথ টেবিল আশা করি অসুবিধা হবে না। তো আমি যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে হচ্ছে 3টে এভাবে 1 আসছে 1 হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ অড অড নাম্বারস অফ হলে হাই হবে, 3 তো অড, রাইট? বুঝতে পেরেছো? এক্সর একই হলে ইয়া হয় না, 0 হয় না? হ্যাঁ, একই হলে হচ্ছে এটাই তখন বলতেছিলাম যে আমরা এটা তখনই বলতে পারবো যে একই হইলে 0 হয় যখন আমাদের শুধুমাত্র দুইটা ইনপুট থাকবে। আমরা ইন জেনারেল যদি এক্সরটাকে এক্সপ্রেস করতে চাই তখন এভাবে এক্সপ্রেস করব যে ইভেন নাম্বারস অফ ইনপুটস যদি হাই হয় তাহলে ওটা 0 হয়ে যাবে। বুঝতে পারছো? মানে একই হলে 0 হয়, দুইটা যদি সেম থাকে তখন 0 হবে, আমি এটা এখানে বলতে পারবো। কিন্তু দুইটার জায়গায় যদি তিনটা যদি হাই হয় তাহলে তো 1 হবে। মানে কথাটা কি বোঝা যাচ্ছে নাকি? জি। আচ্ছা, কনফিউশন থাকলে এটা ট্রুথ টেবিল নিয়ে আমরা হচ্ছে একদম লাস্টে আবার কথা বলবো, সেটা করতে থাকি। ওকে, সো এখানে যেটা, জি জি, হ্যাঁ, তখনও 1 আসবে। হ্যাঁ, তখনও 1 আসবে। মানে ওই স্পেসিফিক কম্বিনেশনটার জন্য তখন কম্বিনেশন কি হবে যে 0 1 1 1, রাইট? তখন তো আমার 1 আসবে। আমার যদি সবগুলা 1 হয়ে যায় তখন কিন্তু 0 আসবে। ওকে, আচ্ছা, এখানে এখন আমরা ফার্স্টে যে কাজটা করি যে প্রত্যেকটা স্টেট চেঞ্জের জন্য একটা করে টাইম অ্যাসাইন করে ফেলি। এই কোয়েশ্চেন গুলোতে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সবকিছু করার পরে লাস্টে একটা ছোট করে ডেসক্রিপশন দিতে হবে যে এই টাইমে হচ্ছে আমার গ্লিচ দেখা যাচ্ছে, বা এই টাইম গুলাতে হচ্ছে এই ধরনের স্টেট চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। খুব ছোট করে নিজের ভাষায় একটা দিলে হবে। এটা নিয়ে অত অত বড় করতে হবে না, কিন্তু দিতে হবে একটা ডেসক্রিপশন। খুবই হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা আপু, এখানে যে জি, T1 T2 T3 এগুলা কি দেওয়া থাকবে নাকি আমরা নিজেরা ধরে নিব? এগুলা কোয়েশ্চেন অনেক সময় দেওয়াও থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তো দেওয়া না থাকলে যেটা করতে হবে যে আমি যেটা বললাম, যেখানে যেখানে স্টেট চেঞ্জ হচ্ছে অ্যাজ ইন তোমার, ওয়েট, যেমন এইটার জন্য এখানে ফার্স্ট তোমার এই পুরা প্রবলেমটাতে এখানে হচ্ছে ফার্স্ট সি নাম্বার সিগন্যালের স্টেট চেঞ্জ হচ্ছে, রাইট? সো ওইখানে হচ্ছে তুমি T1 ধরে নিবা। বুঝতে পারছি? জি। মানে এখানে হচ্ছে T0, এরপর ওইখান থেকে এখান থেকে হচ্ছে T1, এভাবে T1 করে প্রত্যেকটা স্টেট চেঞ্জের জন্য হচ্ছে আমি একটা একটা ভ্যালু অ্যাসাইন করব। এটা আমার নিজের সুবিধার জন্য, বা আমি যখন ডেসক্রিপশনটা লিখবো তখন যেন মানে আমার লিখতে সুবিধা হয়, আমি যেন ইজিলি এক্সপ্রেস করতে পারি, ওইটার জন্য আমি টাইমগুলো অ্যাসাইন করে নিব। তাহলে কোথায় গ্লিচ হচ্ছে এটা তো আমি বুঝাইতে পারতেছি না। আমার একটা কোয়েশ্চেনে অনেকগুলা গ্লিচ আসতে পারে, বা অনেক ধরনের অনেক কিছু আসতে পারে। সো ওটা তো বলতে পারতেছি না যে কোথায় কোথায় আসবে, এই জন্য আমরা টাইম ওভাবে অ্যাসাইন করে নিব। আচ্ছা, এখানে হচ্ছে T2। আমি তোমাদেরকে এই প্রবলেমটা জাস্ট একটা গ্লিচ দেখাই, এটার অনেক বড় প্রবলেম, তো টোটাল প্রবলেমটা আমি সলভ করে যখন আমি আপলোড করব তখন টোটালটা সলভ করে দিয়ে দিব।
আচ্ছা, সো আমরা দেখি এটা। সো এখানে অনেক আসলে জিনিসটা অনেক খিজিবিজি হয়ে গেছে, তাও যদি না বোঝা যায় বলো আমাকে। সো ফার্স্ট T0 থেকে T1 এর জন্য আমি এখানেও হচ্ছে লো, সবগুলাই আমার কি লো, তাই তো সবগুলো যদি লো হয় তাহলে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী লো হবে। ওকে, এরপরে T1 থেকে T2 পর্যন্ত আমার জাস্ট একটা হাই আছে। So, একটা হাই থাকলে এই যে আমি এখানে সি হাই, রাইট? সো সেকেন্ড এই কন্ডিশনটা, তো এটা হচ্ছে আমার 1। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে এই T2 থেকে T3 এর মধ্যে ওয়েট, আচ্ছা T3 তো এখানে হবে, আচ্ছা T3, আচ্ছা T2 থেকে T3 এর মধ্যে দেখো এখানে হচ্ছে এটা, আবার এটা দুইটা হাই। সো T3 পর্যন্ত থিঙ্ক এই নাম্বার গুলো সবই ভুল হয়েছে, একটু wait। এখানে হচ্ছে আবার হাই, একটু ওয়েট, আমি নিজেই ছবি কি আঁকছি বুঝতে পারতেছি না, একটু দাঁড়া, এটাকে একটু জুম করে নি। আচ্ছা, সো এটা হচ্ছে T1, এখানে হচ্ছে দুইটা হাই, সো আমি এখানে হচ্ছে লো হবে একটু পর্যন্ত। Yeah. আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে তোমার এই পোর্শনটা পর্যন্ত, মানে একটু এটা তো চেঞ্জ হবে, হ্যাঁ, এখান পর্যন্ত হচ্ছে টোটাল জিনিসটা লো হবে। ওকে, সো লো হওয়ার পরে এখানে আমার যেহেতু জাস্ট এটা হাই, সো হাই আবার কতক্ষণ পর্যন্ত হাই হচ্ছে সেখানে দেখো। এখন আমরা যেই জন্য এই ঝামেলার প্রবলেমটা করতেছিলাম যে আমাদের একসাথে দুইটা স্টেট চেঞ্জ হচ্ছে। তো গ্লিচ কখন হয়? গ্লিচ হচ্ছে যখন আমাদের মাল্টিপল ইনপুটস একসাথে চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের ডিভাইস বুঝতে পারে না যে আমরা কোন স্টেটে যেতে যাচ্ছি। ঠিক আছে, তো আমাদের ডিভাইসটা বুঝতে পারে না আমরা কোন স্টেটে যেতে যাচ্ছি। তখন কি হয় যে আমার হঠাৎ করে এমন একটা পালস দেখা যায় যেটার উইডথ হচ্ছে আমাদের যে পারমিজেবল উইডথ, একটা পালস কে যদি আমরা একটা অ্যাকচুয়াল পালস বলতে চাই তাহলে ওর একটা নির্দিষ্ট উইডথ থাকতে হবে। ঠিক আছে, তো ওইটা যদি না থাকে ওটাকে আমরা ফল্ট বা গ্লিচ বলতেছি।
সো এখানে যে সিচুয়েশনটা আমাদের হয়েছে জাস্ট এই ম্যাম টাইমটাতে, জি জি, ম্যাম একটু গ্লিচটা রিপিট করবেন। আচ্ছা গ্লিচ হচ্ছে যখন আমাদের এগুলো তো আমাদের সব হার্ডওয়্যার ডিভাইসেস, রাইট? সো ডিভাইসের মধ্যে দিয়ে আমি যখন একটা সিগন্যালকে পাস করছি তখন ওটা পাস হতে কিছুটা টাইম লাগে, ঠিক আছে, একটা ডিলে হয়। জি তো ডিলে হওয়ার জন্য মানে যখন তোমার মাল্টিপল ইনপুট হচ্ছে একসাথে চেঞ্জ হচ্ছে তখন ডিভাইসটা কনফিউজড হয়ে যায় যে ও আসলে কোন স্টেটে যাবে, ঠিক আছে, মানে এক্সাক্ট যে আউটপুটটা ওইটা দিতে পারতেছে না, কারণ তোমার একটু ডিলে তো হচ্ছে, মনে করো একটা ইনপুট এই টাইমে আসতেছে আর একটা ইনপুট হচ্ছে একটু সরে গিয়ে আসতেছে। অলদো আমরা এই প্রোপাগেশন, এটাকে হচ্ছে প্রোপাগেশন ডিলে বলে। তো অলদো ডিলেটাকে আমরা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ইগনোর করি আমাদের এই কোর্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট। সো ডিলের কারণে আমাদের গ্লিচ দেখা যায় আর কি, ফল্ট, ওটাকে ফল্ট বা এরর বলে। সো গ্লিচ আসলে জিনিসটা কি, যে একটা একটা পালসকে, এগুলো তো সব পালস, রাইট? একটা পালসকে যদি আমি পালস বলতে চাই যে ও হচ্ছে আমাদের একটা পালস, একে আমরা অ্যাকচুয়ালি পালস হিসেবে কাউন্ট করতে পারি, তখন ওর একটা নির্দিষ্ট প্রস্থ থাকতে হবে বা নির্দিষ্ট একটা উইডথ থাকতে হবে, ঠিক আছে? ওটা যদি না থাকে, মনে করো এরকম 1 সেকেন্ডের মানে খুবই মিলি ন্যানো সেকেন্ডের জন্য একটা এরকম পালস দিয়ে ও হচ্ছে আবার ওর আগের স্টেটে চলে গেল, তো তখন ওই মানে একটা জিনিসটা ভুল হচ্ছে, পালস দিয়ে যদি চলে যায় হ্যাঁ হ্যাঁ, তখন। খুব শর্ট টাইমের জন্য একটা ভুল পালস দিয়ে ও আবার ওর অরিজিনাল স্টেটে চলে গেল, তো তখন হচ্ছে আমরা ওই ভুল পালসটাকে গ্লিচ বলতেছি, মানে এই গ্লিচ জিনিসটা নিজে নিজেই ঠিক হয়ে যায় ডিভাইসের মধ্যে, ঠিক ওকে আছে? আচ্ছা, সো এই জায়গাটায় গ্লিচ কখন হচ্ছে তাহলে, যখন তোমার মাল্টিপল ইনপুটস একসাথে চেঞ্জ হচ্ছে বা একসাথে ওদের স্টেটটাকে চেঞ্জ করতেছে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই জায়গা থেকে আচ্ছা, এটা T4 মেবি টাইমগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে ছবি এঁকে তারপর হচ্ছে প্রোভাইড করব, এটা একটু হিজিবিজি হয়ে গেছে, আপাতত জাস্ট গ্লিচটা বোঝার জন্য এটা করি। সো এই টাইমটা থেকে দেখো যে এখানে এটুকের মধ্যে তোমার শুধু একটা ইনপুট হচ্ছে হাই, সো আমার অবভিয়াসলি এটা হাই যাচ্ছিল, ঠিক আছে, হাই আছে, অসুবিধা নাই। এখানে গিয়ে কি হলো যে তোমার এই সি ইনপুটটা হচ্ছে 1 থেকে 0 হয়ে গেছে, 1 থেকে 0 হয়ে গেল, আবার এইটা কি হলো যে 0 থেকে 1 হয়ে গেল, ঠিক আছে, এটা। সো ওর কি মনে হইতো যে এটা তো আমার হাই চলতেছিল, So, একই সাথে যখন দুটো তোমার জিনিস চেঞ্জ হবে তখন ও কি করবে, হঠাৎ করে জাস্ট একটা ড্রপ হয়ে যাবে, দেন আবার, কারণ আমার এই পয়েন্টের পরে কি, এই পয়েন্টের পর আবার একটু পর্যন্ত জাস্ট একটা ইনপুটই হাই আছে, সো এখানেও আমার টোটাল আউটপুটটা হাই আসার কথা, কিন্তু মাঝখানে এই টাইমটাতে কি হলো, এটাকে মনে যদি আমরা T4-5 দেই, কারণ এটা হচ্ছে আমাদের T5 ছিল, রাইট? এটাকে যদি আমরা T4-5 টাইম বলি, এই টাইমটার মধ্যে কি হলো, হঠাৎ করে ওর আগেও হাই ছিল পরেও হাই ছিল, এই মোমেন্টে ডিভাইসের ডিসিশন মেকিং এর ফল্টের কারণে আমার হঠাৎ করে একটুখানি ড্রপ হয়ে গেছে, বা এখানে একটা এরকম লাইন দেখা যাচ্ছে পালসের মধ্যে যেটা থাকার কথা ছিল না, সো ওইটা হচ্ছে আমার কি, গ্লিচ, ঠিক আছে? সো এক্সরের ক্ষেত্রে আমাদের আমরা অরের ক্ষেত্রে যখন গ্লিচ দেখছিলাম, স্যার যেটা ক্লাসে পড়িয়েছিলেন, ওইখানে কি হয়েছিল যে তোমার আই থিঙ্ক ওইখানে প্রবলেমটা এরকম ছিল যে এ আর বি একসাথে হচ্ছে চেঞ্জ হয়েছে, তখন তোমার এরকম আই থিঙ্ক 1001 টাইপের একটা সিচুয়েশন চলে আসছিল, সো দুইটার জন্যই তো আমার 1 হবে, তাই না? আউটপুট দুইটার জন্যই 1 হবে, কিন্তু আমার যেহেতু ডিভাইসটা হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য, ওই যে বললাম ডিলে হচ্ছিল, তো ডিলের কারণে ওর এরকম 1 হতে হতে এই জায়গায় যেহেতু চেঞ্জ হয়েছে, তো এখানে একটা ড্রপ হয়েছে। এখানেও সেম, এখানে আমাদের জাস্ট কন্ডিশন গুলো একটু এই ট্রুথ টেবিল দেখে করতে হবে। ট্রুথ টেবিল দেখে কিভাবে করতে হবে, যে আমি যখন এই টাইম থেকে মানে আমার এই টাইমের মধ্যে আমি যদি আমার কথাগুলো যদি কনফিউজিং হয়ে যায় তাহলে আমাকে বলবা যেন আমি আবার বলি, ঠিক আছে? আচ্ছা, তো এখানের মধ্যে কন্ডিশন দেখে কি করতে হবে, যে T4 টাইমের আগেও, তো যদি দুইটাই জি, 0 থেকে 1 হইতো বা দুইটাই 1 থেকে 0 হইতো এরকম আমাদের যদি দুইটাই 0 থেকে 1 হতো তাহলে দেখো তোমার তাহলে এখানে আরো একটা ইনপুট আছে, রাইট? আরো একটা ইনপুট আছে, জি ওইটার উপরে মানে তোমার হচ্ছে কন্ডিশনটা, তখন ওটাও তোমার এখানে এফেক্ট ফেলতো কোনো একটা।
এই প্রবলেমটার ক্ষেত্রে ও হচ্ছে এফেক্ট ফেলতেছে না, কারণ ও অলরেডি এই জায়গার মধ্যে 0 হয়ে আছে। ঠিক আছে? ও যদি হাই থাকতো তাহলে কিন্তু সিচুয়েশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে পারতো। সো দুইটাই যদি হাই হয়ে যায়, এখানে আমরা ওইভাবে যদি, আচ্ছা এটা দুইটাই যদি হাই হয়ে যায় তাহলে কি হবে এটা আমরা দেখতেছি একটু পরে, ওয়েট। সো এখন এখানে যেটা বলছিলাম যে একটা হচ্ছে 0 থেকে 1 এ যাচ্ছে, একটা 1 থেকে 0 তে যাচ্ছে। সো এটা যেহেতু 0 হয়ে আছে, ও আপাতত কোনো এফেক্ট আমার ফেলতেছে না। সো বি এন্ড সি এর উপরে আমরা দেখি যে এখানে বি আর সি এটুকের মধ্যে কি হচ্ছে যে এখানে একটা হাই ছিল শুধু, জাস্ট একটা ইনপুট, আর এই টাইমের পরে কি ভয়ানক অবস্থা, ওয়েট। আচ্ছা হ্যাঁ, এখানে জাস্ট ওকে, এই জায়গার মধ্যে তোমার এই টাইম পর্যন্ত জাস্ট ও হাই ছিল, আর এই টাইমের পর হচ্ছে জাস্ট ও হাই হয়ে গেছে। এই দুই সাইডেই আমার অ্যান্সারটা 1ই আসার কথা, কিন্তু মাঝখানে এই স্টেট চেঞ্জের কারণে ডিভাইসটা কি হলো যে একটা ফল্ট দেখা গেল, ওইটাই আমার গ্লিচ। ঠিক আছে, এখন আমাদের টার্গেট এটাই ছিল, গ্লিচ দেখা। পুরাটা সলভ করে আমি আবার দিচ্ছি। এখন একজন যে কোয়েশ্চেনটা করলে যে দুইটাই যদি 0 থেকে 1 হতো তাহলে কি হতো, আমরা ওইভাবে করে দেখি যে কি হয়। ঠিক আছে, সো এটা কিরকম ছিল, এরকম ছিল রাইট সিগন্যালটা। এখন ধরে নিলাম যে আমার এই সিগন্যালটার এই জায়গাটা চেঞ্জ করে দিই আমাদের নিজেদের বোঝার জন্য। ঠিক আছে, তাহলেও কিন্তু এইখানে একই সাথে দুইটার স্টেট চেঞ্জ হচ্ছে, রাইট? স্টেট চেঞ্জ হচ্ছে, তাই তো? কিন্তু জি। আউটপুটের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে যেহেতু আমাদের এটা যেহেতু 0 হয়ে আছে, সো অবভিয়াসলি এর কোনো এফেক্ট নাই, বা এর এফেক্ট যদি থাকেও মানে ও হচ্ছে বি আর সি এর এফেক্টই মেইন এখানে। সো ও 0, ও হাই থেকে লো হলো, ও হাই থেকে লো হয়ে গেল। এই আগের জায়গাটায়, এখন আগের জায়গাটার সিচুয়েশন কি বলতো, এখানে এই জায়গাটার সিচুয়েশন কি ছিল, মানে আমরা যখন ফার্স্ট ম্যাথটা সলভ করছি তখন তো এখানে লো ছিল, তাই না? আমরা এটা চেঞ্জ করে তো এখন এই জায়গায় একটা হাই পালস দিলাম, আমরা এই জায়গাটা পালসটা চেঞ্জ করে দিলাম না? সো এখন তোমার এখানেও হাই, একটু টাইমের মধ্যে তোমার এই জায়গায়ও হাই দেখা যাচ্ছে, এই জায়গায়ও হাই দেখা যাচ্ছে, আর ও তো 0। সো ইভেন নাম্বারস অফ ইনপুট, মানে বিও হাই হয়ে আছে, সিও হাই হয়ে আছে, তো আমার এখানে আউটপুট কি লো হবে না? আউটপুট লো হবে তো। আমি তোমাকে হচ্ছে গ্লিচের আগের সিচুয়েশন বা চেঞ্জের আগের সিচুয়েশন বলতেছি, আউটপুট কি আমার লো হচ্ছে, ঠিক আছে, এইটুক পার্টের জন্য। আর এখানে যখন চেঞ্জ হয়ে গেল তখন কি হলো যে ও 0, ও 0, ও 0 সবাই 0, এর পরেও আমার 0ই আসতেছে। ঠিক আছে, তখন গ্লিচটা কিরকম হবে, তখন গ্লিচটা হচ্ছে উপরের দিকে হবে। বুঝতে পারছি আমি কথাটা? সবগুলা জিরো জিরো হলে উপরের দিকে গ্লিচ হবে নাকি? হ্যাঁ, কেন উপরের দিকে হবে, কারণ তোমার, আচ্ছা ক্লিয়ার করে আঁকি এখানে দেখো, কারণ তোমার বি হচ্ছে এরকম হাই থেকে লোতে যাচ্ছে, সিও তোমার হাই থেকে লোতে যাচ্ছে, এ তোমার অলরেডি লোতে আছে, এখানে এর কোনো ম্যাটার নাই, এখানে আছে এটা এ, এটা বি, এটা সি। সো এই সিচুয়েশনের জন্য যদি 0, আচ্ছা এই সিচুয়েশনের জন্য তোমার এই পোর্শনটাতে, ঠিক আছে, একটু এটা আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। তো কার্সারটা অন্য কালার ইউজ করলে সুবিধা একটু দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি অ্যাকচুয়ালি, আই এম ভেরি নিউ টু দিস ডিজিটাল থিং, হ্যাঁ, এই জন্য আমি বুঝতে পারতেছি না যে কোন কালার করলে সুবিধা হবে। এখন ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা wait, wait. আচ্ছা, সো এখানে আমি এই পোর্শনটার কথা বলতেছি, মানে এই চেঞ্জটা হওয়ার আগে এন্ড চেঞ্জটা হওয়ার পরে দুইটা কেস।
তো এই স্টেট চেঞ্জ হওয়ার আগে আমার আউটপুট কি হবে বলো তো? 0 হবে না, কারণ এটাও হাই এটাও হাই আর এটা হচ্ছে লো। সো দুইটা ইনপুট 1 হয়ে আছে, তাহলে আমার আউটপুট 0 হবে না? ট্রুথ টেবিল কি বলে? যে বি আর সি দুইটাই হচ্ছে 1, তাহলে বি আর সি কোথায় 1? এই যে এই কন্ডিশনটা না? বোঝা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, তাহলে কি আমার 0 আসতেছে না আউটপুটে? আবার একটু 0 রিপিট করবেন? হ্যাঁ, আমার স্টেট চেঞ্জের আগে একটা সিচুয়েশন, স্টেট চেঞ্জের পরে একটা সিচুয়েশন, দুইটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে আমার গ্লিচ হবে কি হবে না। যেখানে স্টেট চেঞ্জ হচ্ছে ওখানে গ্লিচ হবে নাকি হবে না, ঠিক আছে? এখন এইটার ক্ষেত্রে গ্লিচটা হবে, কেন হবে এটা বলতেছি। আগে ছিল যে আমাদের পুরা জিনিসটা এরকম হাই ছিল, নিচে এরকম নিচের দিকে একটা ড্রপ হয়ে গেছিল জাস্ট, মানে আমাদের এইটার ক্ষেত্রে গ্লিচটা উল্টা হবে, গ্লিচটা উপরের দিকে, মানে হঠাৎ করে একটা হাই পালস দিয়ে হচ্ছে ও আবার নেমে যাবে। তো কেন? এখন দুইটা কেস, একটা হচ্ছে এই স্টেট চেঞ্জ হওয়ার আগে আর একটা স্টেট চেঞ্জ হওয়ার পরে। তো এই পোর্শনের জন্য সি হাই, বিও হাই এন্ড এ হচ্ছে লো, ঠিক আছে? সো ওইটা আমার ট্রুথ টেবিলের কোন কন্ডিশনটাকে ফলো করতেছে? এই যে এটা A0 B1 C1, আর তাহলে আউটপুট হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমার আউটপুট 0 হচ্ছে, একটু বোঝা গেছে? হ্যাঁ, এবার এর পরে স্টেট চেঞ্জ হওয়ার পরের সিচুয়েশনটা কি? আমার এও 0 বিও 0 সিও 0 সব 0। সব 0 হইলে আমার অবভিয়াসলি এটা 0, কিন্তু এই জায়গায় আমার হচ্ছে একটা স্টেট চেঞ্জ হয়েছিল। তো ওই স্টেট চেঞ্জ হওয়ার কারণে আমরা জানি যে এটা একটা গ্লিচ বা ডিলের কারণে গ্লিচ হচ্ছে। সো মনে করো ও একটু পরে যদি নামতো, বা ও যদি একটু পরে নামতো, বা ও মনে করো একটু আগে নেমে যেত, তখন ফর স্প্লিট সেকেন্ডস আমার যে কোনো একটা জিনিস হাই থাকতো না, অনলি বি অথবা অনলি সি হাই থাকতো না। মানে কথাটা কি বুঝাইতে পারছি? যে একটু যদি ডিলে হয়, মনে করো এরকম একই সাথে না নেমে দুইজন, একজন এভাবে নামতেছে আর একজন খুবই অল্প সময় আগে নামতেছে বা অল্প সময় পরে নামতেছে, তাহলে খুব ফর ভেরি স্প্লিট সেকেন্ডস আমার যে কোনো একটা হাই হয়ে যেত না, মানে আমার এরকম অড নাম্বারস অফ কম্বিনেশন হাই থাকতো না, মানে অড ইনপুট। বুঝতে পারছো এটা কেন হাই থাক? হ্যাঁ, তখন কি হতো যে ও হঠাৎ করে করতো, মানে ডিভাইস হঠাৎ করে মনে করতো যে মনে হয় এখানে হাই হাই হওয়ার কারণে কি হতো যে এই জায়গাটায় ও এরকম একটা পালস দিত উপরের দিকে, কারণ আমার তখন টোটাল জিনিসটা নিচে, তো ও উপরের দিকে এরকম একটা পালস দিত। তো তোমার কোয়েশ্চেন যেটা ছিল, মানে যে কোয়েশ্চেন করেছিলে যে দুইটা যদি একই সাথে 0 থেকে 1 এ হইতো বা 1 থেকে 0 তে হইতো, তখন পালসটা কিরকম হতো? তো জিনিসটা হচ্ছে তোমার তিনটার ইনপুটের কম্বিনেশনের উপরেই ডিপেন্ড করবে, ঠিক আছে? তিনটার উপরেই ডিপেন্ড করবে। এখন যদি এই কেসের ক্ষেত্রে যদি আমার এটা হচ্ছে হাই থাকতো, মনে করো এই টাইমের জন্য এ হচ্ছে পুরাটাই হাই হয়ে আছে আমার, ঠিক আছে? তখন কি হতো? তখন তো আমার ইনিশিয়ালি, আচ্ছা ওয়েট, যদি এ হাই হয়ে থাকে তাহলে এই স্টেট চেঞ্জ যেটা আমাদের কনসার্নিং জায়গা, ওইটার আগের সিচুয়েশনটা কিরকম? ওইটার আগের সিচুয়েশনটা হচ্ছে তোমার তিনটাই এ, এই কন্ডিশনটা না? তিনটাই এ বলছি, সরি, তিনটাই 1, তাহলে এই কন্ডিশনটা না 1 1 1। সো 1 1 1 হলে আউটপুট কি আমার 1 না? সো 1 1 1 হলে যদি 1 হয় তাহলে এখানে কি আমার হাই হতো? সো এখানে হাই হওয়ার পরে এখন আচ্ছা, এটা তো দুইটার সেম কন্ডিশনই আসতেছে বারবার, ওয়েট, এখানে হাই থাকতো কারণ তিনটা হাই, আবার এটা যখন এই দুইটা যখন হচ্ছে তোমার লো হয়ে যাবে তখন দুইটাই পড়ে গেছে, মানে দুইটাই হচ্ছে হাই থেকে 0 হয়ে গেছে। তো তখন কি একটা জাস্ট হাই থাকতো, সো ওইটার জন্য এটা হাই থাকতো।
বুঝতে পারছো? মানে তখন এখানে গ্লিচ হতো না আর কি। মানে কথাটা কি বুঝতে পারছো? মানে অড হ্যাঁ নাম্বার অফ হাই থাকলে কি মানে হচ্ছে অলওয়েজ হাই হবে এমন না? হ্যাঁ, এটা তো এক্সর এর কন্ডিশন। এটা তো এক্সর করছি না আমরা, এজন্য এখানে অড নাম্বারস অফ 1 থাকলে 1 আছে। আপু এখানে নিচের দিকে একটা গ্লিচ হওয়ার কথা না, মানে দুইটাই হ্যাঁ তো হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, একটা এখানে নিচের এখানে এখানে একটা গ্লিচ হওয়ার কথা, এই জিনিসটা এখানেও গ্লিচ হওয়ার কথা, বাট আমি তোমাদেরকে এটা শিওর হয়ে হচ্ছে আমি যখন তোমাদেরকে সলভটা দিব তখন এটা শিওর হয়ে বলবো যে এরকম সিচুয়েশন আসে যে দুইটাই চেঞ্জ হচ্ছে। এটা আই থিঙ্ক এক্সরে না, এটা অরের ক্ষেত্রে বেশি হয় যে দুইটাই চেঞ্জ হচ্ছে বাট গ্লিচ হচ্ছে আসতেছে না। এরকম সিচুয়েশনও হয়। সবসময় এমন হয় না যে দুইটা চেঞ্জ হইলেই আমার গ্লিচ আসবে, কিন্তু এটা তোমার সবগুলা ইনপুটের উপরে মানে বেসিস করে, সবগুলা কম্বিনেশনের উপরে, মনে করো আগেরটাও সেম ছিল পরেরটাও সেম আছে, তখন যদি এমন কোনো কারণ দেখি আমরা যেটা এখানে বলতেছিলাম যে এটা যদি একটু আগে পড়ে যায় বা এটা একটু পরে পড়ে যায়, তাহলে তো এখানে ওর ডিভাইস কনফিউজ হয়ে যেতে পারে, রাইট? সো এই জিনিসটা আমি একটু শিওর হয়ে তোমাদেরকে হচ্ছে নেক্সট ক্লাসে আবার জানাবো। বাট এরকম কন্ডিশন আর কি আছে যে দুইটাই চেঞ্জ হচ্ছে বাট তোমার কোনো গ্লিচ আসতেছে না। আচ্ছা, এটা যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লিচটা অর বা এক্সর এর ক্ষেত্রেই হয়, এন্ড এর ক্ষেত্রে হয় বাট ওইটা আমরা মানে টাইমিং ডায়াগ্রামে ওইভাবে বুঝতে পারবো না। মানে আমরা এখানে টাইমিং ডায়াগ্রামে গ্লিচ বের করতেছি, সো আমরা এখানে অর আর এক্সরই দেখলাম। ফার্স্ট এটা এক্সর দেখলাম আর অর্থ হচ্ছে তোমাদের ক্লাসে করাইছে, রাইট? সো অরের ক্ষেত্রে হচ্ছে এরকম সিচুয়েশন আসতো যদি তোমার মনে করো এটা না থাকতো, ওয়েট, এ যদি না থাকতো তাহলে এখানে এটা যদি, আচ্ছা এখানে না গ্লিচ হবে, ঠিক আছে, এটা আমি একটু ভুল বলছি। এখানে যদি তোমার এই সিচুয়েশনও থাকে যে এ হচ্ছে হাই হয়ে আছে সারাক্ষণ, তখনও এখানে এখানে তখন গ্লিচটা নিচের দিকে হবে, কারণ পুরা আগেও হাই পরেও হাই তো। সো এখানে স্টেট চেঞ্জে গ্লিচটা নিচের দিকে হবে। আর যদি এ 0 থাকতো তখন আমার সিচুয়েশনটা হচ্ছে এরকম আসতো যে এই জিনিসটার গ্লিচটা হচ্ছে উপর দিকে হইতো, মানে এরকম হতো, কারণ আগের স্টেট পরের স্টেট হচ্ছে তোমার সেম, কিন্তু মাঝখানে দের ইজ স্কোপ ফর কনফিউশন ফর দ্য ডিভাইস। কিন্তু আপু তোমার সেম ডিভাইস, জিনিস যদি অর দিয়ে করতাম তখনও হ্যাঁ কি গ্লিচ না? মানে এই আচ্ছা, আগের কন্ডিশনটা এই কন্ডিশনটা যদি অর দিয়ে করো, যে মানে এ হাই থাকবে অলওয়েজ, তখন যদি হ্যাঁ আমরা off করি, তখন কি হ্যাঁ, গ্লিচ এরকম হবে না? একটা কন্ডিশন হচ্ছে তোমাদের ওই ক্লাসটাতে, ক্লাস নোটে আছে, আচ্ছা আমি বলছি। সো এ অলওয়েজ হাই, তাহলে তোমার এই এরকম সেম সিচুয়েশন, তাহলে আমার এদিকে কি হচ্ছে, হাই আসতেছে, রাইট? 1, তাই তো? কারণ আমার অরে তো মোটামুটি একটা 1 থাকলেই সবসময় 1, সো এটা অবভিয়াসলি 1। এখানেও কি 1, তাই না? জি। এখন কি গ্লিচ হবে বলো তো? এখন কিন্তু গ্লিচ হবে না, অরের ক্ষেত্রে কিন্তু এখন গ্লিচ হবে না। কেন? কারণ এ তো তোমার অলওয়েজই হাই, এই বি আর সি কি করতেছে, ওরা একই সাথে চেঞ্জ হচ্ছে আর হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। বুঝতে আচ্ছা আপু, পারছো? আহ, যদি এখন আরেকটা থাকতো, যদি ডি আরেকটা ইনপুট থাকতো আর ওইটা যদি পুরা জিরোতে থাকতো তখন কি হতো? হ্যাঁ, তখন ও যদি পুরা মনে করো হচ্ছে ডি আমার পুরাটা 0-তে আছে ধরে নিলাম, তখন ডি এর কোনো এফেক্ট, এটা যদি অর গেট হয় তাহলে ডি এর কোনো এফেক্ট কি এদের উপরে কারো উপরে আছে? ও তো 0ই। জাস্ট বিকজ আমার এ সবসময় 1, এদের কারো এফেক্টই আর আমাকে এফেক্টেড করতেছে না। বুঝতে পারছো? এটা টোটাল এ যতক্ষণ 1 ও ততক্ষণই 1 হইতে থাকবে। মানে অরের ক্ষেত্রে এটা যদি এটা অর গেটের জন্য, হ্যাঁ এটা অবশ্যই অর গেটের জন্য। আচ্ছা, মানে অর গেটের ক্ষেত্রে যদি দুইটা স্টেট মানে দুইটা ইনপুট চেঞ্জ হতে থাকে আর হুম হচ্ছে হুম, একটা যদি ওয়ানে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমার আউটপুটটা ওয়ানেই থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ হবে তুমি না। আর এরকম একটা কোয়েশ্চেন তোমাদের ক্লাস নোটে দেখবা, লেকচার নোটের মধ্যে যেখানে এই প্রবলেমটা করে দেওয়া, তার সেকেন্ড পেজে এরকম একটা কোয়েশ্চেন আছে যে ওখানে হচ্ছে সিটা পুরা টাইম 0 দেওয়া ছিল তোমাদের কোয়েশ্চেনে, ঠিক আছে? স্লাইডের কোয়েশ্চেনে সি পুরা টাইম 0 দেওয়া ছিল। ওয়েট, ওই ছবিটা আমি এখানে একটু অ্যাড করি।
একটু wait, থাইকো। এই ছবিটা এটা না ক্লাসে করিয়েছে? জি আপু। হ্যাঁ, এখন এখানে যেটা বলছিলাম যে এটা তো তোমার সি এর কোনো এফেক্ট ওর উপরে নাই। দ্যাটস ওয়াই ওরা যখন স্টেট চেঞ্জ করতেছে আমরা গ্লিচ এটা দেখতে পাচ্ছি। কিন্তু যদি সি পুরাটা টাইম হচ্ছে আমার সরি সি যদি পুরাটা টাইম হচ্ছে তোমার হাই থাকতো, মনে করো এখানে হচ্ছে ও পুরাই হাই, ঠিক আছে? তখন আমার কি এই পোর্শন থেকে মানে এই যে এটা থেকে একটু পর্যন্ত অলওয়েজই আমার এটা 1 হবে না? এটা যেহেতু অর করতেছি আমরা। এই কোয়েশ্চেনটা তোমাদের পরের স্লাইডে আছে। তখন কি আমার এটা আর হচ্ছে চেঞ্জ হয়ে এই গ্লিচটা কি আর দেখা যাবে? তখন কিন্তু গ্লিচটা দেখা যাবে না। গ্লিচ হবে না তখন ওখানে আর। আচ্ছা, সি হাই হওয়ার কারণে হচ্ছে গ্লিচটা নালিফাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সি হাই হওয়ার কারণে আমার বি আর এ কি করতেছে ওইটা এফেক্টই ফেলতেছে না আমার আউটপুটে। কিন্তু সি যখন জিরো ছিল তখন কিন্তু আমার গ্লিচটা ছিল। কেন? কারণ তখন সি কোনো এফেক্ট ফেলার মতো ওর ভ্যালু ছিল না। সি জিরোই হয়েছিল। সো ওরা কি করতেছে ওইটার উপরে আমার আউটপুটটা ডিপেন্ড করতেছিল। বুঝতে পারছো? জি আপু, তাহলে এক্স অরে এরকম কোনো ব্যাপার নাই, শুধু অর আসলে এই কেসটা হবে। না, এক্সঅরে আছে কিনা আমি হচ্ছে যদি আমি কোয়েশ্চেনটা খুঁজে মানে কোয়েশ্চেন না আমি কোনো এরকম কম্বিনেশন বানাইতে পারতেছি না। আমি এই যে সলভটা করলাম তোমাদের এই কোয়েশ্চেনটা, এখানে হচ্ছে এরকম কোনো সিচুয়েশন নাই। আমাদের এতগুলা কথা কোথা থেকে আসছিল যে দুইটা যদি একসাথে হাই থেকে লো হয়ে যায় তখন কি হবে, এরকম ছিল না কোয়েশ্চেনটা? জি। হ্যাঁ, তো ওইখান থেকে এগুলা বলছিলাম। তো আমি এক্সঅর এর ক্ষেত্রে এরকম সিচুয়েশন হচ্ছে এরকম কম্বিনেশন বানাতে পারছি না আমি রাইট ইনস্ট্যান্টলি যে আমার গ্লিচ দেখা যাবে না আর এই টাইপের যদি থাকে তাহলে হচ্ছে আমি যখন আপলোড করব এই লেকচারটা ওখানে সাথে আমি অ্যাটাচ করে দিব, ঠিক আছে? বাট অরের আপু ক্ষেত্রে হ্যাঁ বলো। গ্লিচ কি আমাদের শুধু এক্স অর এই দুটার জন্য করতে হবে নাকি? হ্যাঁ, And টাইমিং ডায়াগ্রামে গ্লিচটা সাধারণত তোমার অর গেট আর এক্সঅর গেটেই দেখা যায়। আচ্ছা, এন্ড গেটে মানে ইউজুয়ালি আর কি এটা বোঝা যায় না, যখন আমরা টাইমিং ডায়াগ্রাম করি তখন বোঝা যায় না। ওকে, সো এটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে এটা রাইট কোথায়, হ্যাঁ এটা। সো এটা যদি তোমার সি যদি হাই থাকে তাহলে ওইটার এফেক্টটা এখানে তখন ওখানে গ্লিচার হবে না জাস্ট বিকজ অফ সি। এখন ডি যদি থাকতো যেটা বলতেছিলা যে এখানে একটা মনে করো ডি সারাক্ষণ হচ্ছে জিরো হয়ে আছে, সো ডি জিরো হয়ে থাকলেও ইট ডাজন্ট ম্যাটার কারণ ডি ওদের উপরে কোনো এফেক্টই ফেলবে না। ঠিক আছে, বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, সো টাইমিং ডায়াগ্রাম নিয়ে কি আর কারো কোথাও কোনো কনফিউশন আছে? মানে কনফিউশন তো একটু থাকবেই, মানে ওইটা যা বললাম ওখানে কোনো কনফিউশন আছে কিনা সেটা বল। এই ইস্যুটা আমি হচ্ছে পরে সলভ করে তোমাদেরকে দিচ্ছি যে এক্সঅরের ক্ষেত্রে কি হয়, সবসময় গ্লিচ থাকবে কিনা এটা আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। আর টাইমিং ডায়াগ্রামে আর কোনো ইস্যু আছে? জি, ওয়ান হ্যাজার্ডের আচ্ছা, ওয়ান হ্যাজার্ড এন্ড জিরো হ্যাজার্ড, ওয়েট একটুখানি লাইন। তোমরা একটু ওয়েট করো, আমার পিসির হচ্ছে চার্জ চলে যাচ্ছে, একটু আমি আসতেছি।
ডাক্তার কই বলছি আমি যে পেপটা নিলে একটা ছাড়ছি আচ্ছা, I'm very sorry for the late. সিধে আড়ো বাকো 8 সেকেন্ড সিধে আড়ো Okay, হ্যাঁ, so কে কোয়েশ্চেন করেছিল যে ওয়ান হ্যাজার্ড বা জিরো হ্যাজার্ড, রাইট? হুম সোজা আড়ো হ্যালো, এই পাশ হ্যাঁ, সো যে কোয়েশ্চেন করেছিল ওয়ান হ্যাজার্ড হ্যাজার্ড, সো আমরা যেটা করতেছিলাম যে তোমার আমাদের কখনো সিচুয়েশন এমন হচ্ছিল যে জিরো থেকে এরকম আমরা এক্সপেক্ট করতেছিলাম টোটাল জিনিসটা জিরো থাকবে, কিন্তু ও হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছিল, কিন্তু মানে মোমেন্টারিলি হচ্ছে সেরকম উপরের দিকে স্পাইক দিচ্ছিল। আর কখনো আমরা ফেস করতেছিলাম যে আমরা এক্সপেক্ট করতেছি হচ্ছে ও ওয়ান থাকবে পুরা টাইম, কিন্তু ও এরকম নিচের দিকে স্পাইক দিচ্ছে বা ড্রপ করতেছিল। তো এটা হচ্ছে আমার জিরো হ্যাজার্ড আর এটা হচ্ছে ওয়ান হ্যাজার্ড, ঠিক আছে? আমরা ওই যে যখন এই এটা যখন এক্সরে করছিলাম, তখন আমরা যখন এটাকে জিরোতে রেখে করতেছিলাম তখন আমরা বেসিক্যালি উপরের দিকে স্পাইক পাচ্ছিলাম, রাইট? সো ওইটা হচ্ছে ওয়ান হ্যাজার্ড আর জিরো হ্যাজার্ড, মানে তুমি এক্সপেক্ট করতেছো তোমার জিরোতে থাকবে। আচ্ছা না, আই থিঙ্ক আমি এটা উল্টা বলছি, ওয়েট, হ্যাঁ আমি উল্টা বলতেছি, ভেরি সরি। এটা হচ্ছে জিরো হ্যাজার্ড। সো এক্সপেক্ট করতেছো যে তোমার ওয়ানে থাকবে কিন্তু ওটা জিরো হয়ে যাচ্ছে, আর যখন তোমার এক্সপেক্ট করতেছো তুমি যে তোমার ওয়ানে থাকবে কিন্তু জিরো হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে এই জিনিসটা আমরা যেটাই দেখালাম ওটার হচ্ছে একটা নাম দিছে জাস্ট জিরো হ্যাজার্ড এন্ড ওয়ান হ্যাজার্ড। এটা কি এক্সাম আসার মতো, মানে এরকম ডিটেইলড এই কোনো কোশ্চেন? কথাটা মানে জিরো হ্যাজার্ড ওয়ান হ্যাজার্ড এটা লিখার কোথাও দরকার নাই, মানে এখানে তো তোমার কোথাও সেরকম টেকনিক্যাল কথাবার্তা লিখার কোনো দরকার নাই, জাস্ট তুমি যে ছোট করে একটা ডেসক্রিপশন লিখবা লাস্টে, ওখানে জাস্ট এভাবে লিখলেই হবে যে আমরা T0 থেকে T1 টাইমের মধ্যে এটা দেখতে পাচ্ছি, এন্ড পুরা টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এই ট্রুথ টেবিলটা ফলো করতেছে, এন্ড এই স্পেসিফিক কিছু টাইমে আমরা গ্লিচ দেখতে পাচ্ছি বিকজ আমাদের এরকম সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে। কিরকম সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে ওটা হচ্ছে লিখে দিবা, ওখানে তোমার জিরো হ্যাজার্ড হচ্ছে আর ওয়ান হ্যাজার্ড হচ্ছে এগুলা লিখার মানে দরকার নাই। এত বড় করে তুমি টাইম পাবা না, কারণ তোমার এই কোয়েশ্চেন যদি মনে করো কুইজে আসে তখন তোমাকে এই টাইমিং ডায়াগ্রাম করতে হবে, ট্রুথ টেবিল করতে হবে, এই ছবি আঁকতে হবে, সো তুমি সব মিলাই মনে হয় স্যার 20 মিনিট টাইম দেয়, and এটার সাথে আরো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? তোমাদের লেকচার 1-2 একসাথে আসবে, একসাথে একটা কুইজ হবে, সো ওইটা আই থিঙ্ক লেকচার 2 পড়ানো শেষ হলে তারপরে স্যার হয়তো অ্যানাউন্স করবে আর কি। সো অত টাইম পাবা না, এটা তুমি যদি লিখতে চাও লিখতে পারো, বাট অত ইম্পর্টেন্ট না আর কি। বেসিক্যালি যেটা দেখাইলাম ওইভাবে তুমি যদি এটা যদি ঠিক রাখো, টাইমিং ডায়াগ্রাম যদি ঠিক রাখো তাহলেই হবে। আচ্ছা, আর হচ্ছে টাইমিং ডায়াগ্রামে আর কোনো প্রবলেম আছে? সো এইগুলা হচ্ছে টাইপ যেগুলা তোমার টাইমিং ডায়াগ্রাম স্যার দিতে পারে, অর, এক্সর, এক্স নর, অ্যান্ড, ন্যান্ড, নর। আমি যে তোমাদেরকে যে প্রোভাইড করব রিসোর্সেস, ওখানে দেখবা বিভিন্ন ধরনের ন্যান্ড দিয়ে নর দিয়েও করা আছে, সো ওগুলো একটু প্র্যাকটিস করে নিও। যেগুলাতে দেখবা যে বেশি গ্লিচ টিচ আছে ওগুলা প্র্যাকটিস করবা, কারণ ওইগুলা দেওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, সো এটাতে আর কোনো প্রবলেম আছে টাইমিং ডায়াগ্রামে? হ্যালো, আচ্ছা আপু, তাহলে টাইমিং ডায়াগ্রাম আসলে হচ্ছে ওই ডায়াগ্রামটা আঁকবো, ট্রুথ টেবিল করবো আর বর্ণনাটা করবো, তাহলেই তো হ্যাঁ, আর হবে। হচ্ছে গেটটা আঁকবা, তোমরা যে গেটটা দিয়ে করছো গেটের ছবিটা আঁকবা ছোট করে, মানে অত বড় করে কিছু না, আচ্ছা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা নিয়ে আশা করি প্রবলেম নেই। যদি তোমাদের সলভ করার সময় কোনো ইস্যু ফেস করো তাহলে আমাকে হচ্ছে জানাবা, আমি ওটা সলভ করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা,
আর যেগুলো রিসোর্সেস মানে তোমাদেরকে দিব ওইখানে সলভ গুলোর সাথে দেওয়াই আছে, সো কিছু না বুঝলে হচ্ছে আমাকে বইলো তখন। So, এরপর হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট এই 3 নাম্বারটা করি, ঠিক আছে? 3 নাম্বারটা দেখি, একটু ওয়েট। So 3 নাম্বারটা কি বলতেছে যে ইমপ্লিমেন্ট or draw the logic circuit from the boolean expression। So তোমাকে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে দিবে, ওইটা থেকে হচ্ছে wait, হ্যাঁ, ওটা থেকে হচ্ছে তোমাকে জাস্ট সার্কিটটা আঁকতে হবে, ঠিক আছে? সো এত ইজি হয়তো স্যার কুইজ পর্যন্ত দিবে, কুইজে এরকম কোয়েশ্চেন দিতে পারে, বাট মিডে হয়তো এই কোয়েশ্চেন গুলো থাকবে না। মিডে লেকচার 2 এর সাথে মিলিয়ে কিছু থাকবে। লেকচার 2 এ যেমন আমরা কতগুলা শিখছি যে তোমাদের অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো এর কনসেপ্ট পড়াইছে না স্যার? আপন লেকচার আচ্ছা, লেকচার 2 যখন করাবে, তোমরা যখন ডি মর্গান যখন করব আমরা সামনে, তখন দেখবো যে অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো কিছু সিচুয়েশন আছে, তো ওইগুলার সাথে মিলায় তখন তোমাকে ওখানে কিছু সার্কিট ড্র করতে দিতে পারে, মানে দিবে, তখন ওখানে হচ্ছে সার্কিট ড্র করতে দিবে। বাট কুইজে হয়তো তোমাকে জাস্ট একটা সিম্পল বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে দিবে, ওখান থেকে সার্কিটটা ড্র করতে বলবে, কিন্তু এত সিম্পল মিডে আসবে না। আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখন যে কোয়েশ্চেন করাবে ওগুলো মিডে হয়তো আসবে না, কিন্তু তোমার কুইজে আসতে পারে। আচ্ছা, সো এটাও আমি তোমাদের যে রিসোর্সেস ওইখান থেকে নিছি কোয়েশ্চেনটা। সো ওই কোয়েশ্চেনটা তো এটা আমরা সলভ করি দেখি, মানে এটা জাস্ট নর্মালি আমরা ইন্টারে তো এই টপিক গুলা ছিল, সো যেভাবে আঁকতাম একদম ওইভাবে। সো কোয়েশ্চেনটা কি যে জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বার, খুবই বেসিক কোয়েশ্চেন, ঠিক আছে? প্লাস হচ্ছে পিসি। কিন্তু তোমার কাজ কি, তুমি এটা থেকে একটা সার্কিট, মানে এটার সার্কিট ডায়াগ্রামটা তুমি হচ্ছে বা লজিক সার্কিটটা হচ্ছে তুমি ড্র করবা। সো আমার এখানে কয়টা ইনপুট, এ বি সি ডি ই, সো 5টা ইনপুট, ঠিক আছে? আমি 5টা ইনপুট হচ্ছে ফার্স্টে এদিকে লিখি। আচ্ছা, সো প্রথমে মানে এই জিনিসটা করানোর কথা স্যার, এরকম কোয়েশ্চেন করিয়েছে না ক্লাসে? এক্সপ্রেশন থেকে সার্কিট ড্র করতে এরকম করাইছে? জি আপু, আজকেই করাইছে। আচ্ছা, এটা লেকচার 2 তে করাইছে না? না লাস্টে? আপু 1 শেষ হওয়ার দিকে। আচ্ছা হ্যাঁ, 1 এর লাস্টে কতগুলো কোয়েশ্চেন আছে। আচ্ছা, তো তুমি ফার্স্টে হচ্ছে ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করবা। সো ব্র্যাকেটের ভিতরের আগেও তোমার এখানে যেহেতু একটা এন্ড অপারেশন আছে, সো অরের আগে আমরা কি করি, এন্ড অপারেশন করি। সো এটা আগে করব, এরপর এটা এটা। আচ্ছা, তো সবগুলা থেকে হচ্ছে আমরা ওয়্যার টানি, যেহেতু আমার এখানে একটা সি বার লাগতেছে। সি বারের সাথে ডি কিসের কানেকশন? এন্ড কানেকশন। বাট এটার সাথে হচ্ছে আচ্ছা, সো এখানে আমি কি পাচ্ছি, তারপর এই টোটালটা কি, এই আচ্ছা এই দুইটা যদি আমি আপু সিডিই একটা এন্ড গেট দিয়ে আমি দেখাতে পারতাম না, যেরকম 3টা ইনপুট দিয়ে? মানে তিনটা ইনপুট দিয়ে, জি, হ্যাঁ। হ্যাঁ 3টা ইনপুট দিয়ে দেখানো যায়। এখন স্যার মানে আমাদের
অ্যাসাইনমেন্টের টাইমে কি হয়েছিল যে আমরা এরকম দেখিয়েছিলাম, তো পরে আর কি স্যার মার্কস কাটছে। স্যার কিন্তু ক্লাসে কিছু বলে নাই যে মার্কস কাটবে। ও আচ্ছা। তো এটা এটা আমি স্যারের কাছে শিওর হয়ে একটু জানাবো, কিন্তু মানে সেফ সাইডে থাকার জন্য যখন এরকম ছোট হবে, এই জিনিসটা তো অনেক ছোট, তো যখন মোটামুটি ছোট টাইপের হবে তখন 2 ইনপুট দিয়ে করা ট্রাই করবা। কেন? কারণ হচ্ছে তোমরা ল্যাবে যখন করবা, ল্যাবে কিন্তু আমাদের কোনো 3 ইনপুট ডিভাইস নাই। আমাদের প্রোটিয়াসে হয়তো আছে, তোমরা যখন সফটওয়্যার করবা, সফটওয়্যার যেটা ইউজ করবো ওটার নাম হচ্ছে প্রোটিয়াস। তো প্রোটিয়াসে হয়তো 3 ইনপুট ডিভাইস আমরা পাবো, কিন্তু মানে 3 ইনপুট গেট আমরা পাবো, কিন্তু ল্যাবে কিন্তু হার্ডওয়্যারে কিন্তু পাবো না। সো দুইটা করে করলে আমাদের জন্য সার্কিট বানানোটা, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? তাও তুমি এক্সাম টাইমে তো টাইম সেভ করাটা ম্যাটার করে। সো আমি হচ্ছে স্যারকে জিজ্ঞেস করে তোমাদেরকে কনফার্ম করবো যে 3টে ইনপুট দিয়ে করা যায় কিনা। ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে a প্লাস বি, আর এইটা টোটালটা হচ্ছে অর হবে। মানে আমি এখানে আপাতত 2 ইনপুট দিয়ে করতেছি আর কি। আচ্ছা, এটা পুরাটা আর লিখলাম না, তোমরা হচ্ছে লিখো যে এখানের পরে টোটালটা হচ্ছে বার আছে এটার উপরে। তো এখানে অ্যান্সারটা লিখলাম আমি, এরপরে বি বার। এখানে হচ্ছে জেড, আমার টোটাল জেডটা এখানে চলে আসতেছে। এখানে কি আসলো? আচ্ছা, এখানে হচ্ছে বি প্রাইম। সো এখানে এরকম যখন স্যার, এটা খুবই ইজি বেসিক একটা ছিল, আমি এরকম দেখাতে হবে দেখে একটা দেখাচ্ছি। মানে এটা আমাদের যে রিসোর্সের যে প্রবলেম গুলো আছে, এটা হচ্ছে ওর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম। ঠিক আছে? সো তাও এটা অনেক সোজা। তো দেখালাম তোমাদের প্রত্যেকটা গেটের আউটপুটে কিন্তু এই আউটপুট গুলা লিখতে হবে। ঠিক আছে? স্যার এটা খুব দেখে। ঠিক আছে? কোথা থেকে আসছে এই জিনিসটা হচ্ছে লিখতে হবে। আচ্ছা, সো এটা বুঝতে তো আশা করি কারো কোথাও প্রবলেম নাই, তাই না? এখানের যে কোয়েশ্চেন, এখানে যে কোয়েশ্চেনটা একজন করলো যে 3 ইনপুট গেট দিয়ে আমরা করতে পারবো কিনা, ওটা আমি স্যারকে জিজ্ঞেস করে তোমাদেরকে হচ্ছে কনফার্ম করব। আচ্ছা, আচ্ছা আপু, এটা তো বললেন কুইজে আসতে পারে বা একটু সিম্পল, আর মিডে হ্যাঁ হ্যাঁ, কিরকম আসতে পারে, ডিফারেন্সটা কিরকম হবে? মিডে হচ্ছে তোমার মনে করো মিডে আরো কমপ্লিকেটেড এক্সপ্রেশন দেওয়া থাকবে, তোমাকে বলবে যে ওটা সিম্পলিফাই করো ফার্স্টে। তো সিম্পলিফাই কিভাবে করবা? লেকচার 2 এর যেই নলেজ আমাদের, যে ডি মর্গান ইউজ করব, তারপরে অ্যালজেব্রিক বিভিন্ন ধরনের বুলিয়ান অ্যালজেব্রা বিভিন্ন ফর্মুলা আছে, ওইগুলা ইউজ করব। তো ওইগুলা ইউজ করে দেন হচ্ছে বলতে পারে যে আচ্ছা এবার সেটার সার্কিট ডায়াগ্রামটা তুমি ড্র করো। মানে একদম সিম্পল এরকম ডিরেক্ট দিবে না। ঠিক আছে? এরকম ডিরেক্ট দিলে কি দিতে পারে, ওইটার জন্য আমাদের লেকচার 2 এর আরেকটা কনসেপ্ট লাগবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা ইউনিভার্সাল গেট সম্পর্কে জানি, রাইট? সো ইউনিভার্সাল গেট কারা? ইউনিভার্সাল গেট হচ্ছে আমার ন্যান্ড আর নর, তাই না? সো ন্যান্ড নর দিয়ে আমি কিন্তু আমার যে বেসিক অর, নট, এন্ড এগুলো সবকিছু, ইভেন এক্সর, তারপর হচ্ছে এক্স নর, এগুলো সবকিছু কি আমি ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? So এগুলো আমাদের এখনো করায় নাই, এগুলো লেকচার 2 এ করাবে, তাই তো? এখনো করাইছে তোমাদেরকে? হ্যালো? এটা আজকে একটু দেখিয়েছিল, মানে হ্যাঁ একটু দেখিয়েছিল। আচ্ছা, একটু স্টার্ট করেছিল, তাই তো? জি। সো
এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট টিউটোরিয়ালটা হয়তো 2 ভাগে হবে, কারণ নেক্সট লেকচার 2 তে আসলে অনেক কিছু কভার করার মতো বিষয় আছে। তো ওইটা নেক্সট দিন হচ্ছে দেখবো। সো এই কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, যদি স্যার এটাই দেয়, এক্স্যাক্টলি যদি এটাই দেয়, তাহলে একটা আসতে পারে যে তোমার অনেক কমপ্লিকেটেড করে সিম্পল, মানে ওটার উপরে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে দেন তোমাকে ড্র করতে দিবে, অথবা তোমাকে এই সিম্পলটাই দিবে, বাট তোমাকে বলবে যে তুমি কোনো গেট ইউজ করতে পারবা না। তুমি কি ইউজ করবা? তুমি হচ্ছে ন্যান্ড অথবা নর দিয়ে, অথবা ন্যান্ড এবং নর দিয়ে তুমি সবগুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করো, প্রত্যেকটা গেট হচ্ছে ইমপ্লিমেন্ট করো। বুঝতে পারছি? জি আপু, মানে আমার শুধু ডায়াগ্রামে ল্যান্ড আর নর থাকবে। হ্যাঁ, ডায়াগ্রামে শুধু ন্যান্ড আর নট থাকবে, বাট ওরা কাজ কিন্তু করতেছে অর, নট, জি অ্যান্ড জি। এগুলার জন্য। হুম। তাহলে তো ওইগুলা অনেক বড় হচ্ছে, হয়ে যাবে না? হ্যাঁ অনেক বড় হয়ে যাবে। এটা এটা মিডে দিতে পারে, বাট হয়তো অত কমপ্লিকেটেড বা অত বড় হয়তো দিবে না, মোটামুটি তোমার নলেজ আছে কিনা ওটার মতো দিবে, বাট অ্যাসাইনমেন্ট একটা এরকম থাকবে, ওটা অনেক বড় হবে। জি। আর তুমি যদি একবার যদি কোনটার, মানে কোন লজিক গেট কিভাবে ইমপ্লিমেন্ট করে ন্যান্ড বা নট দিয়ে, ওটা যদি বুঝে যাও, তাহলে আর কি জিনিসটা অনেক লেংদি হবে হয়তো, বাট ইজি আছে, ওটা অত টাফ না। ঠিক আছে? আচ্ছা, ওটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত যেহেতু আমরা আজকে শুধু লেকচার 1 এর উপরে পড়তেছি, সো এরকম সিম্পল টাইপের ডায়াগ্রাম আর কি। আচ্ছা, দাঁড়াও দেখি এর পরে হচ্ছে, আচ্ছা আরেক ধরনের কোয়েশ্চেন ছিল স্লাইডে, যে তোমার এরকম এক্সপ্রেশন দিয়ে দিছে, এরপর হচ্ছে তোমার এ বি সি ডি এর ভ্যালু দিয়ে দিছে, দেন বলছে যে আউটপুট কি হবে বের করো। এটা বেসিক্যালি হচ্ছে ইভ্যালুয়েট দ্য লজিক এক্সপ্রেশন। এটা কি দেখানোর দরকার আছে নাকি এটা পারবা? এরকম একটা কোয়েশ্চেন ছিল মনে আছে স্লাইডে, যে তোমার হচ্ছে এ বি সি এর ভ্যালু, সি ডি ই এর ভ্যালু দেওয়া ছিল, এরপর বলছিল একটা এক্সপ্রেশন দিয়ে যে আউটপুট কি হবে বের করো। ওটা কি আপু দেখাবো? একটা দেখাই দিলে ভালো হয় না? আচ্ছা একটু তো এই ধরনের কোয়েশ্চেনও আসবে না, বিকজ এগুলো খুবই খুবই বেসিক। তাও হচ্ছে দেখাই দিই, যেহেতু একদমই নতুন, তো দেখাই। আচ্ছা, সো কোয়েশ্চেনটা ছিল এরকম যে তোমার এ বি ইজ ইকুয়াল টু 0 আর হচ্ছে সি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু ই হচ্ছে 1। তো এটা এখানে তোমার স্লাইডে দেখবা লেখা আছে, যে এগুলা জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা এটা এটা বোঝার জন্য হচ্ছে এই কোয়েশ্চেন গুলা লেখা আছে, এগুলো এক্সামে আসবে না। তো কোয়েশ্চেনটা ছিল এরকম যে এক্স ইজ ইকুয়াল টু ডি প্লাস ই, এটার উপরে বার ডট ই। সো এখানে কিছুই করবা না, জাস্ট তুমি ভ্যালু গুলা বসাবা। আচ্ছা, এটা তো 0, সরি। সো 0 প্লাস 0 কত হয় আমার এখানে? 0.1 কত? আচ্ছা, এটা পুরাটা লিখি। 0.1 কত আমার? 0, মানে এটা হচ্ছে এন্ড অপারেশন, এখানে অর অপারেশন ছিল। তারপর হচ্ছে নট অপারেশন, তো এটা কত? 1 প্লাস 1, 1 প্লাস 1 কত? 1, আবার 1 এন্ড 1 হচ্ছে, বাট এটা হচ্ছে 1 অর 1, এটা হচ্ছে 1 এন্ড 1 1 আসে তোমার। এটাই বেসিক্যালি, এটাই, আর কিছু না। বুঝছো? জাস্ট দেওয়া থাকবে, ভ্যালু বসাবা, আর একটা অ্যান্সার আসবে। আরেক ধরনের দিতে পারে, সেটা হচ্ছে তোমাকে এরকম এরকম ছবি দিয়ে দিবে বা এরকম ডায়াগ্রাম দিয়ে দিবে, এরপর তুমি হচ্ছে এটার বুলিয়ান এক্সপ্রেশনটা বের করবা, যে এটার বুলিয়ান এক্সপ্রেশন কি। ঠিক আছে? এগুলা হয়তো দিবে না, আমি তাও দেখাই। আমি হচ্ছে তোমাদের সাথে
হ্যালো হ্যালো জি আপু, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আমার কারেন্ট চলে গেছিল। সরি। হ্যাঁ আচ্ছা, আমি শেয়ার করি, দেখো দেখা যায় কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? জি আপু। আচ্ছা ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে এটা বেসিক্যালি তোমার হচ্ছে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকবে, তোমাকে আউটপুটে কি আসতেছে এটা বের করতে হবে। আচ্ছা, সো এরকম দেওয়া আছে। wait. আচ্ছা ঠিক আছে। সো এরকম যদি দেওয়া থাকে, আমরা কি এই জিনিসটার মানে কি জানি? এটা হচ্ছে তোমাদেরকে এখনো করায় নাই। তো এটা বেসিক্যালি অ্যাক্টিভ লো বলে। অ্যাক্টিভ লো মানে কি, মানে এটা নট গেটের ক্ষেত্রে এটার মানে যেটা, এটার মানেও সেটা, ঠিক আছে? তো এই অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ লো মানে হচ্ছে তোমার ডিভাইসকে যদি তুমি 1 দাও, ও জিনিসটাকে 0 নিবে। বুঝতে পারছো? ওকে যদি তুমি 1 দাও, ও হচ্ছে 0 হিসেবে জিনিসটাকে নিবে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি হয়তো তুমি ওকে 1ই দিচ্ছ, বাট ও 0 হিসেবে আউটপুট দিচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যায়। হ্যাঁ, সো এটা হচ্ছে মানে অ্যাক্টিভ লো এন্ড অ্যাক্টিভ হাই এর কনসেপ্ট, যে তুমি যদি তোমার ইনপুটের জায়গায় যদি এরকম বাবল থাকে, এরকম বাবল যদি ইনপুটে থাকে, ঠিক আছে, এটা তোমার অর গেট মনে করো। সো এ বি যদি হয়, এটার আউটপুট কিন্তু ইউজুয়ালি আমি যদি এখানে 1 দেই, ও নিবে কি, ও নিবে হচ্ছে 0, এটাতেও নিবে হচ্ছে ও 0, আউটপুটও দিবে আমাকে 0। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো এর কনসেপ্ট। সো এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেইলসে, মানে স্যারের কাছে ডিটেইলসে শিখবো। এটা নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে ডিটেইলসে কথা বলবো। অর গেট, এটা হচ্ছে নট গেট, রাইট? নট গেটের ক্ষেত্রে অ্যাক্টিভ লো আর অ্যাক্টিভ হাই বেসিক্যালি সেমই ফাংশন করে। তো আমি এটা দেখাচ্ছি আর কি। তো তোমার এটা মানে হচ্ছে তুমি ওকে এখানে এ দিচ্ছ, ও এদিকে এ বার পাবে, আউটপুটে ও এ বার পাবে। ঠিক আছে? কারণ ও এখান থেকে জিনিসটাকে তুমি 1 দাও আর যাই দাও, 1 বা 0 দাও, ও নিচ্ছে হচ্ছে এটাকে, ও নিজে এটাকে একসেপ্টই করতেছে হচ্ছে ইনভার্ট করে, কারণ এই বিকজ অফ দিস বাবল। এরপরে যা ছিল সেটাই ও এখানে বের করে দিচ্ছে। এই জায়গাটা তো মানে এই পোর্শনটা তো বাফারের মতো, রাইট? এই পোর্শনটা বাফারের মতো। তো এখানে ও যা পাচ্ছে সেটাই ও বের করে দিচ্ছে। তো এই বাবলটার কারণে ও জিনিসটাকে ইনভার্ট করে ইনপুট নিচ্ছে। আচ্ছা যাই হোক। তো আমরা ওইটা, এই পার্টটা বুঝলাম। এখন হচ্ছে আমরা এটা লিখি যে এখানে কি আসতেছে। তো এখানে হচ্ছে আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এখানে লজিকের ডিফারেন্স। আমি, হ্যাঁ, এটার আর নট গেটের কোনো ডিফারেন্স নাই। এটার মানে আমি তোমাকে এই জন্যই বললাম যে অ্যাক্টিভ লো এন্ড অ্যাক্টিভ হাই এর ক্ষেত্রে নট গেটে কোনো ডিফারেন্স নাই, কিন্তু অর গেট এন্ড গেটে আমরা অ্যাক্টিভ হাই এন্ড অ্যাক্টিভ লোতে কিছু ডিফারেন্স দেখবো। ঠিক আছে? ওইটার অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো কেন ইউজ করা হয়, তোমার কিছু ডিভাইস মনে করো এমন হয় যে তুমি যখন ওকে 0 আউটপুট দিবা বা ওকে 0 দিবা বা লো দিবা, তখন হচ্ছে ও অন হবে। ঠিক আছে? কিছু ডিভাইস এমন আছে। তো এগুলো আমরা যখন ল্যাব করব তখন, অথবা হ্যাঁ ল্যাবের ক্ষেত্রেই দেখবা লাস্টের দিকে, যে কিছু ডিভাইস এমন আছে যেখানে আমাদেরকে 0 দিতে হচ্ছে, 0 দিলে ও অন হবে। তো ওইটার কাজটাকে ডায়াগ্রামের মাধ্যমে ক্লিয়ারলি বোঝানোর জন্য, যে আমি যদি ছবিটাকে এভাবে আঁকি, এটার চাইতে আমি যদি ছবিটাকে আচ্ছা একটু অ্যাডভান্স কনসেপ্ট হয়ে যাচ্ছে, বাট তাও বলি, ছবিটাকে যদি আমি এভাবে আঁকি, দিস টু থিংস আর বেসিক্যালি সেম। ঠিক আছে? তো এটা কেন সেম ওটা আমরা দেখবো কালকে। কিন্তু ও হচ্ছে মানে জিনিসটা যদি, আমার ডিভাইসটা যদি অ্যাক্টিভ লো হয়, তাহলে ওর
যখন আমরা এই বাবলটা দেখবো, বাবলটা দেখে আমরা রিয়েলাইজ করব বা বুঝবো যে আচ্ছা দিস ইজ এন অ্যাক্টিভ লো ডিভাইস, ওকে আমি লো বা ওর আউটপুট যে পাবে, ওর আউটপুট যে লো পাবে তখনই হচ্ছে সে অন হবে। ঠিক আছে, এখানে কিছু কোয়েশ্চেন তোমাদের চ্যাপ্টার 2 বা লেকচার 2 তে আছে। কোয়েশ্চেন গুলো হচ্ছে যে একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিবে, এরপর বলবে যে ওর এই কাজ, এখন ওর এই কাজগুলাকে তুমি আরো ডায়াগ্রামের মাধ্যমে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য সার্কিটটাকে মডিফাই করো। কোয়েশ্চেনটা এটাই। তখন তোমাকে কি করতে হবে, তোমাকে এরকম অ্যাক্টিভ লো হচ্ছে অ্যাক্টিভ হাই হচ্ছে দেওয়া আছে বা এরকম হচ্ছে দেওয়া আছে, তখন তোমাকে ওগুলো সব অ্যাক্টিভ লোতে হচ্ছে চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভ লোতে আমরা ডি মর্গানের যে ল ওইটা ইউজ করে অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাইতে কনভার্ট করি বা অ্যাক্টিভ হাই থেকে অ্যাক্টিভ লোতে কনভার্ট করি। বুঝতে পারছো? তো ওইটা আরেকটু, হ্যাঁ আচ্ছা, একটা কোশ্চেন ছিল আপু, একটু আগে হ্যাঁ যে হ্যাঁ দুইটা গেট দেখাইলেন যে হ্যাঁ 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 ইনপুটে আমি বাবল ইউজ করতেছি, হ্যাঁ তারপর হ্যাঁ আউটপুটেও একটা বাবল। তো হ্যাঁ হ্যাঁ এখানে তো উপরের গেটটা নিচের গেটটা সেম ছিল, হ্যাঁ তো আমি তো উপরের গেটটা ইউজ করি, সেম আউটপুটই পাচ্ছি, তাহলে আমার নিচের গেটটা আসলে কেন ইউজ করবো হ্যাঁ আমরা? এটা হচ্ছে, এটা বেসিক্যালি আমি মাত্র ওটাই এক্সপ্লেন করতেছিলাম যে কিছু কিছু ডিভাইস আছে যারা তোমার লো আউটপুট পেলে অন হয়। ঠিক আছে, ওদেরকে যদি আমি আচ্ছা, 0 দেই ওরা অন হবে। তো ওইটা আমি কিভাবে বুঝতেছি, ওটা তো আমার সার্কিট ডায়াগ্রামে বোঝার কোনো উপায় নাই যে আমার এই ডিভাইসটা বা এই টোটাল সার্কিটটা একটা অ্যাক্টিভ লো হিসেবে ওয়ার্ক করতেছে। ওটা বুঝার জন্য আমরা কি করব, আমরা তখন অ্যাক্টিভ লো এর মাধ্যমে বা বাবল দিয়ে হচ্ছে জিনিসটাকে এক্সপ্রেস করব। বুঝছো? তোমাদের লেকচার 2 এর স্লাইড গুলো যদি তোমরা খুলো তখন ওখানে দেখবা যে আমি একটু দেখাই, তাহলে একটু ওয়েট করো। মানে আমি জাস্ট তোমাদেরকে কথাটা দেখাতে চাচ্ছি যে কি লেখা থাকে কোয়েশ্চেনে। আচ্ছা, আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে বলো তো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখো এই ফার্স্ট প্রবলেমটা দেখো, এখানে কি লেখা যে তোমাকে এই সার্কিটটা কোয়েশ্চেনে দিয়ে দিছে, ঠিক আছে, এটা হচ্ছে দিয়ে দিছে। এখানে কি কোথাও কোনো মানে এখানে কোনো বাবল আছে? এটা জাস্ট নর্মাল অ্যান্ড গেট না? সো নর্মাল অ্যান্ড গেটে এখন কোয়েশ্চেনটা কি লেখা দেখো, কোয়েশ্চেনটা লেখা হচ্ছে দ্য লজিক সার্কিট ইন ফিগার এত ইজ বিং ইউজ টু অ্যাক্টিভেট অ্যান অ্যালার্ম when it when its output z goes high। আচ্ছা তখন ওয়েট, আচ্ছা এটা তো না, এটা সরি, এটা তো জাস্ট তোমার হাই হইলেই হাই হবে, ওটা প্যারা নাই। এটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো এটা বলতেছে যে আউটপুট when the output of the logic circuit goes low, যখন আউটপুট তোমার এইটা যখন লো হবে, it activates another logic circuit। সো ও যদি লো হয় তাহলে ও পরেরটাকে অ্যাক্টিভেট করবে। কথাটা বুঝতে পারছো? আমার সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা যে ও যদি লো হয় তাহলে ও অ্যাক্টিভেট করবে পরের সার্কিটটাকে। আমার পরের সার্কিটটার রিকোয়ারমেন্ট এমন হবে যে ও যখন 0 দিবে, ও যখন আমাকে 0 দিবে তখন অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই সার্কিটের কন্ডিশন। সো মডিফাই দ্য সার্কিট ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য সার্কিট অপারেশন। সার্কিট অপারেশনটাকে আরো এফেক্টিভলি বোঝানোর জন্য যে আচ্ছা ও যখন 0 পাবে তখন অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, তখন অ্যাক্টিভেট হবে, ওইটার জন্য আমরা কি করব, অ্যাক্টিভ লো ইউজ করব। এই জিনিসটা এন্ড এই জিনিসটা কিন্তু সেম, এটা আমরা ডি মর্গানের কনভার্সন দিয়ে হচ্ছে এটা থেকে। ঠিক আছে, ওরা কিন্তু সেম, কিন্তু
তারপরেও হচ্ছে ওদের দুইটা আলাদা রিপ্রেজেন্টেশন কেন দরকার, এটাই তো কারণ হচ্ছে টু রিপ্রেজেন্ট দ্য সার্কিট অপারেশনস মোর এফেক্টিভলি। বুঝতে পারছো? বুঝতে পারছো যার কোয়েশ্চেন ছিল? জি আপু। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে আমাদের আগের যেখানে করতেছিলাম, এটা স্লাইডটা কি দেখা যাচ্ছে? আমাদের ইয়েলো কালার ডায়াগ্রাম দেখা যাচ্ছে? জি হ্যাঁ আপু দেখো। আচ্ছা ঠিক আছে। সো আমরা যেটা করতেছিলাম, যেটা বোঝানোর জন্য হচ্ছে এত কথা বললাম, সেটা হচ্ছে এই জিনিসটা কি, তাই তো? তো এটা হচ্ছে তোমার কিছুই না, এই রিপ্রেজেন্টেশন আপাতত একটু মনে রাখো যে এটা আর এটা সেম জিনিস। ওকে, সো আমি এখানে হচ্ছে এ বার পাচ্ছি, এখানে তো বি আসতেছে, সো এখানে কি আসতেছে? এ বার প্লাস বি। আচ্ছা আপু, ডিসকর্ডে পিয়ার ডিসকাশনে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলেই তো হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর তোমাদের যে ফ্রেন্ডরা হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতেছেও না, ঠিক আছে, তাদেরকেও বইলো যেন হচ্ছে ওরা ওখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেয় মোটামুটি, কাজ মানে বুঝতেই তো পারছো সবকিছু ওপেনলি না বলি। বুঝতে পারছো? জি আপু। কারণ এটা এখানে এটার মানে এটা করলে তোমাদের টিউটোরিয়াল করলে তোমাদের লাভ, ঠিক আছে, বাট সবসময় তো করা পসিবল হয় না। সো অ্যাটেন্ডেন্সটা যেহেতু ম্যান্ডেটরি করে দিছে, সো মেক শিওর যে তুমি এই মার্কটা যেন লুজ না করো আর কি। আচ্ছা ঠিক আছে। সো এখানে কি করতেছিলাম? আচ্ছা, এখানে হচ্ছে বি আসতেছে, বি এর পর এটা নর্মাল নট গেট, রাইট? সো এখানে আমার বি বার, আর এখানে হচ্ছে জাস্ট এ প্লাস বি, এ প্লাস বি বার, আর এটা এন্ড গেট। তো মানে সিম্পলি এটাই, ঠিক আছে? সো এই ধরনের কোয়েশ্চেন হয়তো তোমার কুইজে থাকতে পারে, নাও থাকতে পারে, খুবই খুবই ইজি। আপু আমার একটু লিভ নিতে হবে, আমি অ্যাটেন্ডেন্সটা কই দেব একটু যদি বলবেন প্লিজ। ডিসকর্ডের পিয়ার ডিসকাশনে, ঠিক আছে? তোমার নাম, রোল নাম্বার, সেকশন, ঠিক আছে? ওকে, সো আমাদের হচ্ছে আর একটা টপিকে শুধু বাকি আছে। তো কারো কি প্রবলেম? আমার বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো এই এই জিনিসও হচ্ছে খুবই সোজা। আমাদের লেকচার 1টা আসলে অনেক ইজি টাইপের জিনিসপাতি ছিল। এখানে আসার মধ্যে সবচেয়ে লাইক একদম তোমার 5 স্টার ইম্পর্টেন্স হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, এটা অবশ্যই আসবে। আর এগুলা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, হচ্ছে বুঝে নিতে মানে বুঝে নিলে ভালো অবশ্যই। তো টাইমিং ডায়াগ্রামটা একদম মাস্ট আসবে, যেটা আমরা অনেক অনেক টাইম দিয়ে করছি। আচ্ছা, আর কি করলাম? এটা তো হচ্ছে জাস্ট তোমার নর্মাল ইভ্যালুয়েট দ্য বুলিয়ান এক্সপ্রেশন, এটা কিছু কমপ্লিকেটেড না। এখন একটা কমপ্লিকেটেড জিনিস আসতে পারে, সেটা হচ্ছে এটা আমাদের কুইজে আসছিল, আমার মনে আছে এটা আমাদের কুইজে আসছিল, একদম এক্সাক্ট এই সার্কিট আসছিল আমাদের। তো তোমাদেরকে এটা দেখাই। সো ওয়েট, সো এই সার্কিটটার কোয়েশ্চেনটা হচ্ছে, এই সার্কিটটা তোমাদের রিসোর্স দিব ওইখানে আছে। সো এটা হচ্ছে যে ফাইন্ড দ্য কন্ডিশনস, ঠিক আছে? ফাইন্ড দ্য কন্ডিশনস আচ্ছা, সো ফাইন্ড দ্য কন্ডিশনস ফর হুইচ এক্স উইল গো হাই, মানে তোমার আউটপুটটা কোন কন্ডিশনের, তোমার ইনপুট হচ্ছে এ বি সি ডি ই, কোন কন্ডিশনের কারণে ও কি হবে? হাই হবে, ঠিক আছে? এখন হাই মানে কি? ও হচ্ছে আমার 1, এক্স ইজ ইকুয়াল টু আমার 1 হবে। এখন আমার এটা কি গেট? এটা হচ্ছে একটা অর গেট না? কিন্তু আসসালামু অর আলাইকুম গেট, ম্যাম, আমি লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো আমার এটা অর গেট, রাইট? বাট অর গেটের আগে কি আছে? অর গেটের ইনপুটে কি আছে? কয়েকটা হচ্ছে বাবল, রাইট? আচ্ছা একটু ওয়েট। এখানে হচ্ছে বাবলস আছে। সো বাবলস মানে কি বলছিলাম মাত্র, যে অ্যাক্টিভ লো। তো ওকে যদি আমি 1 দেই, ও ওইটাকে নিবে হচ্ছে 0 হিসেবে।
ঠিক আছে? এখন একটা জিনিস, এই ম্যাথ গুলো সলভ করার সময় এই কোয়েশ্চেনটা কি করতে হবে সেটা কি বুঝছো? যে x ইজ ইকুয়াল টু 1 হওয়ার জন্য আমার a b c d e এর ভ্যালু কি হবে, তোমাকে এটা বের করতে হবে। আচ্ছা, সো এটার এই প্রবলেমটার বা এই ধরনের প্রবলেমের কোনো ফিক্সড অ্যান্সার নাই। এখানে যে কোনো কিছু হইতে পারে। তুমি এই জায়গার মধ্যে কি কন্ডিশনের জন্য 1 ধরতেছো, ওইটার বেসিসে তোমার এ বি সি ডি সবগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো তুমি যদি কারেক্টলি ট্রেস ব্যাক করতে পারো যে আচ্ছা এটার কারণে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে, তখন কিন্তু তুমি নাম্বার পাবা। এমন না যে তোমাদের সবার অ্যান্সার সবার সাথে মিলতে হবে, জিনিসটা এমন না। সো আমরা যদি এখানে এটা অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো বুঝলে আর একটু বেটার হইতো। নেক্সট ক্লাসে অ্যাক্টিভ হাই অ্যাক্টিভ লো করার পরে আবার হচ্ছে কারো যদি এটা বুঝাতে প্রবলেম থাকে তখন এটা আবার দেখাই দিব। আজকে এটা আপাতত দেখাই, বিকজ এটা লেকচার 1 এর আন্ডারেই ইনক্লুডেড, সো দেখাই দেই। সো দেখো তোমার একটা জিনিস, সেটা হচ্ছে এটাতে এটাতে আচ্ছা, ওখানে হচ্ছে তোমাকে কোয়েশ্চেনটাই তো এটা দিয়ে দিছে, তো তুমি তো এটা চেঞ্জ করতে পারবা না যে তুমি দুইটা হচ্ছে অ্যাক্টিভ লো থাকবে দুইটা। হ্যাঁ, অবশ্যই পসিবল। তুমি যখন ল্যাবের ডিভাইস নিয়ে কাজ করবে তখন দেখবা কিছু জায়গা, কিছু পোর্ট হচ্ছে তোমার 1 দিলে অ্যাক্টিভেট হয়, কিছু পোর্টে তোমার 0 দিলে অ্যাক্টিভেট হয়, সেম ডিভাইসেরই। ঠিক আছে, ওগুলা ডিভাইসের ক্ষেত্রে, বাট এটা তো তোমার এরকম অ্যাক্টিভ লো অর গেট যদি তুমি খুঁজো তখন তো তোমার সবগুলাই হচ্ছে 0 হবে, অর গেট যদি খুঁজো আর কি। বাট কোনো একটা ডিভাইস যদি হয় তাহলে ডিভাইস, মনে করো তোমার কি ধরনের ডিভাইস আছে, ক্লক আছে, রেজিস্টার্স আছে, তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপ দেখবো আমরা সামনে, তখন ওইসব ডিভাইসের ক্ষেত্রে কিছু পোর্টে হয়তো 0 দিলে অ্যাক্টিভেট হয়, কিছু পোর্টে 1 দিলে অ্যাক্টিভেট হয়। সো হতে পারে যে তোমার একটা পোর্ট অ্যাক্টিভ লো, একটা পোর্ট অ্যাক্টিভ হাই, ইম্পসিবল না। বাট আমরা এই ধরনের অ্যাক্টিভ হাই তো বেসিক্যালি তো নর্মাল গেট, এটাই। হ্যাঁ, কোনো বাবল থাকবে না। বাবল থাকার মানে হচ্ছে যে তোমাকে যেটা দিচ্ছে ওটা তুমি ইনভার্ট করে ভিতরে নিবা, এটাই। ঠিক আছে, ওকে। এখন এখানে হুম, হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখানে এই প্রবলেম গুলো যেটা করতে হয় যে তোমাকে কেস ওয়াইজ ডিভাইড করে নিতে হয়, ঠিক আছে? তো কেস ওয়াইজ ডিভাইড করার আগে আমরা যেটা করব যে উই উইল ট্রাই টু সি যে এটা কোনোভাবে সিম্পলিফাই করা যায় না। তো সিম্পলিফাই মানে কি, আমি সিম্পলিফাই মানে এটা না যে আমি কোনো ধরনের মানে কন্ডিশন দিয়ে জিনিসটাকে ছোট করে নিয়ে আসবো, এটা না। সিম্পলিফাই করার মানে হচ্ছে তুমি এখানে একটা বাবল দেখতেছো না, আবার এখানেও একটা বাবল দেখতেছো। সো বাবলের পরে বাবল এর মানে কি, নট গেট আবার নট গেট। সো বেসিক্যালি এখানে যা যা ছিল এখানে এখানে যদি এ থাকে এখানেও এ এ পাবো না আমি। নট গেট একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেবেন, ইটস লাইক এ বার তার উপরে বার। So এই জিনিসটার অ্যান্সার কি, এ না? হ্যাঁ, তো এটার অ্যান্সার যদি এ হয় তাহলে হচ্ছে ওয়েট, হ্যাঁ, এটার অ্যান্সার যদি এ হয় তাহলে আমি এভাবে লিখতে পারতেছি না যে এটা আর এটা, এই টোটাল জিনিসটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে না, এর কোনো দরকার আছে? তাহলে আমি কি করতে পারি এই সিচুয়েশনে, যে এটা আর এটা কেটে দিতে পারি। সেম জিনিস আমি কোথায় করতে পারি, এখানে করতে পারি, এটা আর এটা কেটে দিতে পারি, রাইট? সেম কারণে, কারণ হচ্ছে তোমার এখানে, এখানেও বাবল আছে, এখানেও বাবল আছে। সো তোমার বাবলের আগে যা ছিল তুমি আউটপুটে একই জিনিস পাবা। সো দুইটা বাবল কি করে একটা একটাকে ক্যান্সেল আউট করে দেয়, পরপর যদি দুইটা বাবল থাকে। ঠিক আছে।
হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কারেন্টটা ডিস্টার্ব করছে আজকে একটু। আচ্ছা, সো শেয়ার হইছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, সো চেক ইফ ইট ক্যান বি সিম্পলিফাইড, আমরা যেটা করতেছিলাম। সো বাবল কি হবে, যে একটা একটাকে ক্যান্সেল আউট করে দিবে। ওকে, সো এই দুইটার জন্য ক্যান্সেল আউট করে দিতে পারলো। তোমার এখানেও কি ক্যান্সেল আউট করে দিতে পারবে? এই যে এটা কি ক্যান্সেল আউট করে দিতে পারবে? পারবে, রাইট? হ্যাঁ, কারণ এটা কি, এটা আমার নট গেট না একটা? সো নট গেট, এখানেও কি বাবল আছে, সো ওরাও কি করবে, একজনকে ক্যান্সেল আউট করে দিবে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আরো ভাবে সিম্পলিফাই করতে পারতাম। সেটা হচ্ছে ডি মর্গানের ফর্মুলা ইউজ করে। ডি মর্গানের ফর্মুলাটা কি? ডি মর্গানের ফর্মুলা হচ্ছে, মানে তোমার দেওয়া আছে কি এটা? তো হ্যাঁ, এটা দেওয়া আছে তো। সো এটা যদি তোমার বি হয়, এটা যদি সি হয়, সো এখানে বাবল থাকা মানে কি, যে বি বার এন্ড সি বার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আউটপুট না? মানে এটা টোটালটার উপরে বাবল, মানে এটা টোটালটার উপরে বার না, কারণ এই যে এইটা এখানে বি বার হচ্ছে, এখানে সি বার হচ্ছে, আবার আউটপুটটা বার হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, বি প্লাস সি হবে। বি প্লাস সি কেন হবে? হ্যাঁ, কারণ এটা ডি মর্গানের ফর্মুলা। ডি মর্গানের ফর্মুলা আমাদের কি বলতেছিল, এটা হচ্ছে ডি মর্গানের সেকেন্ড ফর্মুলা। সো ওইটা কি বলতেছিল, যে এ ডট বি বার যদি হয়, তাহলে ওটা হচ্ছে এ বার প্লাস সি বার, রাইট? এটা আমাদের ডি মর্গানের ফর্মুলা না? এটা ডি মর্গানের ফর্মুলা, রাইট? সো এটা এটা হচ্ছে আমরা যখন মানে চ্যাপ্টার বা লেকচার 2 যখন আমরা একটু সামনে যাব, তখন হয়তো স্যার এটা করাবে, যখন তোমাদের দুই ভ্যারিয়েবলের অ্যালজেব্রিক ক্যালকুলেশনস করাবে। সো ডি মর্গানটা নেক্সট ক্লাসেই দেখবা। আচ্ছা, সো ডি মর্গানের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এ প্লাস বি এর উপরে যদি বার থাকে, তখন তোমার এ বার ডট বি বার হয়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ডি মর্গানের ফর্মুলা। ওকে, সো আমরা এইটা ইউজ করব এখানে, প্রথমটা ইউজ করব, সেকেন্ডটা আমাদের লাগতেছে না এখন। সো আমরা আমরা ওটা না করলেও হইতো, মানে ডিমর্গান দিয়ে সলভ না করলেও হইতো, বাট সলভ করলে মানে যে প্রবলেমটা সলভ করছে তার জন্য সুবিধা। সো আমরা হচ্ছে এই টোটাল জিনিসটাকে বা আমার এখানের যে এটাকে আমি এভাবে লিখতে পারি। তখন কিন্তু আমরা যে আবার এটাকে, এই যে এখানে যে এটাকে ক্রসটা কেটে দিছি, ওইটা কিন্তু কাটতে পারবো না। বুঝতে পারছো? কারণ এই টোটাল জিনিসটাকে আমি কনভার্ট করে ফেলতেছি এটাতে। তখন এই টোটাল জিনিসটা, হ্যাঁ, তখন এটা আমরা একটা হ্যাঁ, হ্যাঁ, এই সাইডে তখন বাবলটা থাকবে, বিকজ আমি এই বাবল নিয়েই তো রিপ্লেস করে ফেলছি। তো এইটাকে আমি আবার এই দুইটা তখন আর রিডান্ডেন্ট হচ্ছে না, মানে ওর সাথে ও মিলে আর রিডান্ডেন্ট হচ্ছে না, বাট ও রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সো তখন হচ্ছে আমরা এখানে জাস্ট বি প্লাস সি লিখবো। ওকে, আচ্ছা, এখন পুরা জিনিসটাকে কি করবা তুমি? পুরা জিনিসটাকে হচ্ছে রিড্র করবা। ঠিক আছে, আমি একটু রিড্র করে নিই, এরপর হচ্ছে আমি জিনিসটা আবার জুম করতেছি। একটু ওয়েট। এখন কিন্তু আমাদের কিছু ইনপুটে বাবল থাকবে, কিছু ইনপুটে বাবল থাকবে না। সেটার আউটপুট হচ্ছে ডি ডিরেক্টলি চলে গেছে। ওয়েট,